ঘুমন্ত শহরের বুকে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দ করে, যেন আকাশ তার পুরনো কষ্ট ধুয়ে ফেলেছে ধরনীর কোলে। গাছের পাতা, জানালার কাচ সহ সবকিছু ধীরে ধীরে ভিজে উঠছে বৃষ্টির নীরব শীতল কোমল ছোঁয়ায়। এমন এক নিঃশব্দ ধূসর মুহূর্তে ঝড়ো হাওয়ায় ভেসে আসছে মিষ্টি সাদা রঙ্গনের সুবাস, যা হাওয়া বেয়ে ঢুকে পড়ছে ভেজা বারান্দা দিয়ে ঘরের ভেতর। বাতাসে তার গন্ধ এমনভাবে মিশে আছে যেন সময় থেমে গেছে কয়েক মুহূর্তের জন্য। চারিদিকে বৃষ্টির ছন্দ আর শুভ্র রঙ্গন সহ নানা ফুলের নিঃশব্দ প্রার্থনা। গাছেরা কাঁপছে, ভারী বর্ষণের এই গন্ধ, নিঃসঙ্গ এই রাত, সব মিলিয়ে যেন কোনো এক পুরনো চিঠির খামে আটকে থাকা সময়। ভারী বর্ষণের শীতল এই রাতে ঘরের এক কোণে বিছানায় চুপটি করে বসে আছে সদ্য বিবাহিত এক নববধূ, যার পরনে অন্যান্য কনেদের মতো লাল বেনারসি নয়, বরং হালকা গোলাপি রঙা ভারী কাজের শাড়ি, গায়ে জড়ানো স্বর্ণের গহনা, নাকে থাকা চকচকে উজ্জ্বল পাথরটা অশ্রুকণার সংস্পর্শে আসার পরে আরও চকচক করে উঠেছে যেন। নিঃশব্দ রোমে ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠতে লাগলো রাত। অনেকক্ষণ যাবৎ কান্না করার কারণে ক্লান্ত হয়ে পড়েছে সে, সাথে ভীষণ ক্ষুধাও লেগেছে, কিন্তু কোনো উপায় না পেয়ে চুপ করে বসে আছে সে বিছানার এক কোণে। রাত বাজে 1:35। এখনও তার স্বামী নামক পুরুষটার দেখা পেল না সে, যদিও আফসোস নয়, ভয়ই বেশি লাগছে তার। সবেমাত্র 18তে পা দিয়েছে সে, আর এর মধ্যেই বাবা তার বিয়ে দিয়ে দিল তার এক বন্ধুর ছেলের সঙ্গে। হুট করে সব কিছু হলো, একদম দমকা হাওয়ার মতো এলোমেলো করে দিল যেন। যখন সে মায়ের কাছে শুনেছিল তাকে তার বাবার বন্ধুর পরিবার দেখতে আসে, তখন থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল সে। তখন তার মা তাকে আদর করে বুঝিয়ে বলেছিল, দেখতে আসলেই বিয়ে হয়ে যায় নাকি? হ্যাঁ, তারা তোকে শুধু দেখেই চলে যাবে আবার? সেও বোকা মেয়ের মতো মাথা নেড়ে তাই ভেবে বসেছিল, কিন্তু কে জানতো বিয়েটা হয়েই যাবে শেষ পর্যন্ত। রাতের বাবা একজন হার্টের পেশেন্ট। কিছুদিন আগেই তার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, যার কারণে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হয়েছিল তার বাবাকে। ডক্টর বলেছিল অতিরিক্ত মানসিক চাপ থেকে তাকে বিরত থাকতে, যে কারণে তাকে কর্মস্থান থেকে অবসর নিতে হয়েছে। তাই বলে যে বাবা তাকে এত কম বয়সে বিয়ে দিয়ে দেবে, তাও এক অপরিচিত পুরুষের সঙ্গে, তার রাত কখনোই কল্পনা করতে পারেনি। এসব ভাবতে ভাবতে পুনরায় আবার ফুপিয়ে উঠল সে। তখনই রোমের ভেতরে ব্যস্ত পায়ে প্রবেশ করল এক সুদর্শন পুরুষ। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। উজ্জ্বল বর্ণের গায়ে তার জড়ানো শুভ্র রঙা পাঞ্জাবি। নিঃসন্দেহে দেখতে মারাত্মক সুন্দর এই পুরুষ। পরিস্থিতি এখন ভিন্ন হলে রাত এই পুরুষের প্রেমে পড়ে যেত মুহূর্তেই। তবে এখন আর তা বোধহয় সম্ভব না, কারণ পরিস্থিতি এখন তার সম্পূর্ণই উল্টো। এসব ভাবতে ভাবতে আচমকা হুট করে নিজের হাতের ওপর শক্ত হাতে দৃঢ় থাপা পড়তেই চমকে উঠল রাত। রুদ্ধ ঘরে প্রবেশ করতেই নিজের বিছানায় অপরিচিত এক মেয়েকে বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলল। পরক্ষণে যখন মনে পড়ল বিছানায় বসে থাকা মেয়েটা আর কেউ না, বরং তার সদ্য বিয়ে করা বউ, সঙ্গে সঙ্গে মাথায় রক্ত উঠে গেল তার। রাতের মাথার উপর থাকা পাতলা ঘোমটাটা পুরোটা টান মেরে সরিয়ে ফেলল। বাস পাখির ন্যায় তার শক্তপোক্ত হাত দ্বারা খামছে ধরল মেয়েটার কোমল সরু হাতটা। আচমকা আক্রমণে কেঁপে উঠল রাত। চোখ মেলে টিপ টিপ করে তাকালো এই দৃঢ় হাতের মালিকের দিকে। মুহূর্তেই ভয়ে অসাড় হয়ে আসলো তার ছোট্ট কোমল হৃদয়। মাথা নিচু করে ফেলল সাথে সাথেই। রুদ্ধ বজ্রপাতের বিকট শব্দের ন্যায় পুরো রুম কাঁপিয়ে শক্ত গলায় বলে উঠল, আমার রুমে আসার সাহস তোমাকে কে দিয়েছে? কোন সাহসে এই রুমে পা দিয়েছো তুমি? বিয়ে হতে না হতেই বউগিরি শুরু করে দিয়েছো? হ্যাঁ, উত্তর দিচ্ছ না কেন? কার অনুমতি নিয়ে ঢুকেছো আমার রুমে? আবার আমার বিছানায় বসে আছো? রুদ্ধের জোরালো কণ্ঠ রাতের কানে আসতেই ভয়েতে কেঁপে উঠল সে। মুহূর্তেই ফুপিয়ে কেঁদে উঠল আবার। আচমকা মেয়েটা কান্না করে দেয় হকচকিয়ে গেল রুদ্ধ, কিন্তু দমে গেল না। মা বাবা কিভাবে পারল তার অনুমতিবিহীন একটা অপরিচিত মেয়ের সঙ্গে তার এভাবে বিয়ে দিয়ে দিতে, তাও আবার একটা বাচ্চা মেয়ের সাথে? দমে যাওয়ার রাগ পুনরায় জেগে উঠল রুদ্ধের। হাত ধরে টানতে টানতে বের করে আনলো মেয়েটিকে রুম থেকে। ততক্ষণে ছেলের চিল্লাপাল্লার আওয়াজ শুনে রানু বেগম ও তার স্বামী আহাদ আব্রাহাম রুম থেকে বের হয়ে এসেছে। রুদ্ধের ছোট বোন শুভ্রা আওয়াজ পেয়ে দ্রুত রুম থেকে বের হয়ে বাবা ও ভাইকে দেখিয়ে ভয়তে রুম থেকে আর বের না হয়ে দরজার ফাঁক করে দাঁড়িয়ে আছে।
রানু বেগম দৌড়ে ভয়ে মাথা নিচু করে রাখা রাতকে রুদ্ধের হাত থেকে ছাড়িয়ে নিজের বুকে আগলে নিলেন। হাত দিয়ে দেখলেন ছোট্ট মেয়েটা ভয় পেয়ে রীতিমতো কাঁপছে। ছেলের এমন ব্যবহার দেখে আহাদ আব্রাহাম খেপে গেলেন ছেলের ওপর। এ কোন ধরনের বেয়াদবি রুদ্ধ? এত রাতে বেয়াদবের মতো চিল্লাচ্ছ কেন তুমি? আর মেয়েটা কাঁদছে কেন? কি করেছো তুমি ওর সাথে? চড়া গলায় বললেন তিনি। বাবার সাথে কখনোই উঁচু গলায় কথা বলেনি আজ পর্যন্ত রুদ্ধ, তবে আজ না বলে পারল না। সে নিজের মধ্যে নেই আজ। তাকে বলা হয়েছিল তার বাবার বন্ধু অনেক অসুস্থ, তাকে দেখতে যাচ্ছে তারা। নিজের বাবার বন্ধুকে দেখতে যেয়ে বিয়ে করে বাড়ি ফিরতে হবে তা তার কল্পনার বাহিরে ছিল। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কি করেছি? যা করার তা তো আপনি করে বসে আছেন। আমি আর কি বলবো বলুন? তবে হ্যাঁ, এই শেষ। এরপর আমি আর কোনো অপরিচিত মেয়েকে আমার রুমে যেন না দেখি। আমি ওকে আমার রুমে অ্যালাউ করব না। মানি না আমি এই বিয়ে, মানি না আমি এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে। এই বিষয়ে আমার উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবেন না, এর ফল ভালো হবে না বলে দিলাম। বজ্রকণ্ঠে বলে উঠল রুদ্ধ। কথাটা বলেই সবার মুখের উপর দরজা আটকে দিয়ে চলে গেল রুদ্ধ। রানু বেগমের বুকের মাঝে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রাত। রুদ্ধের এমন আচরণে প্রচণ্ড ভয় পেয়েছে সে। ছেলের এহেন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আহাদ আব্রাহাম। তার ছেলে খুবই শান্ত প্রকৃতির। আজ পর্যন্ত কখনো নিজের ছেলেকে এভাবে উত্তেজিত হতে দেখেনি সে। দরজার দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন তিনি। তারপর গিয়ে রাতের মাথায় হাত রাখলেন, শান্ত কণ্ঠে বললেন, রুদ্ধ এখন রেগে আছে মা, তাই তোমার সাথে এমন করেছে। তুমি ওর আচরণে কষ্ট পেও না। আহাদ আব্রাহামের কথা শুনে মৃদু স্বরে হুম বলে মাথা নাড়ল রাত। দরজার দিকে পুনরায় এক পলক চেয়ে স্থান ত্যাগ করলেন আহাদ আব্রাহাম। আহাদ আব্রাহাম এবং রুদ্ধ বাপ ছেলে উভয়ই সমান জেদ। রুদ্ধ যে কি করবে তা ভেবে রানু বেগমের চিন্তা হতে লাগল। তিনি রাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, রুদ্ধ এখন রেগে আছে বলে তোমাকে এভাবে বকা দিয়েছে। ওর ব্যবহারে কষ্ট পেও না কেমন? আগে ওকে একটু ঠান্ডা হতে দাও। হুট করে এমন ঘটনা ঘটায় বিরক্ত হয়ে আছে এখন। বাবা ও ভাই দুজনে বের হয়ে চলে গেলে রুম থেকে আস্তে বের হয়ে আসলো শুভ্রা। মায়ের দিকে করুণ চোখে তাকালো, তারপর তাকালো মায়ের বুকে থাকা রাতের দিকে। রাত তার থেকে 2 বছরের বড়, ভীষণ মিষ্টি স্বভাবের মেয়ে রাত। রানু বেগম পারুল খালাকে ডেকে প্লেটে খাবার সাজিয়ে দিতে বললেন শুভ্রাকে। শুভ্রা মায়ের কথায় দৌড়ে চলে গেল মুখটা পালন করতে। রানু বেগম রাতকে নিয়ে চলে গেলেন শুভ্রার রুমে। মেয়েটা এখনও কাঁদছে তার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। পারুল খালাকে ভাত আনতে বলেই রুমে দৌড়ে চলে আসলো শুভ্রা। মিনিট 5 বাদেই পারুল খালা ভাত নিয়ে চলে আসলো। তারপর রানু বেগম তার থেকে প্লেটটা নিয়ে খাইয়ে দিতে লাগলো রাতকে। পেটে ক্ষুধা থাকার দরুন রাত আর না বলেনি, চুপচাপ খেয়ে নিল তার হাতে। শুভ্রা তখন চুপ করে পাশে বসে আছে, ভাবছে পরবর্তীতে কি হবে। তার ভাই যেভাবে চেতে আছে, সত্যি সত্যি যদি বাড়ি থেকে চলে যায় তার ভাই, তখন তার এসব ভাবনার মাঝেই আবার তাকালো নিজের মা আর রাতের দিকে। রানু বেগম তখনও রাতকে খাইয়ে দিচ্ছে। রাতকে খাওয়ানো শেষ হতেই রানু বেগম তার একটি সুতির শাড়ি এনে রাতকে ভালোভাবে পরিয়ে দিল। শাড়ি পরানো শেষ হতেই রানু বেগম রাতকে বিছানার একপাশে বসিয়ে দিলেন। তখনই শুভ্রা উঠে রাতকে জড়িয়ে ধরল। রানু বেগম রাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন তুমি শুভ্রার রুমে থেকো কেমন? এখন চুপচাপ শুয়ে পড়ো দুজনে। রাত মিষ্টি করে হুম বলে লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ল। রানু বেগম হাসলেন। মেয়েটার কণ্ঠস্বর খুবই চিকন, শুনতে ভালো লাগে। রাতের মাথায় পুনরায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ল রানু বেগম রুম থেকে। রানু বেগম চলে যেতে শুভ্রা এসে রাতকে বলল, তুমি ভাইয়ার উপর রাগ করো না। হ্যাঁ মানছি ভাইয়া রাগী, কিন্তু আমার ভাইয়া মোটেও খারাপ ছেলে না। হুট করে অপ্রত্যাশিতভাবে বিয়েটা হয়ে যাওয়ায় একটু বিরক্ত। তুমি চিন্তা করো না, কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। আমি মোটেও তোমার ভাইয়ের উপর রাগ করিনি। আমি জানি সে রেগে আছে, আর এমন সময় রেগে থাকাটাই স্বাভাবিক। তাহলে মন খারাপ না করে চুপ করে লক্ষ্মীভাবে হয়ে ঘুমিয়ে পড়ো তো দেখি। কথাটা বলেই শুভ্রা আবারও আলতো করে জড়িয়ে ধরল রাতকে। রাতও মুচকি হেসে জড়িয়ে ধরল তাকে। তারপর শুভ্রা আর রাত একসাথে ঘুমিয়ে পড়ল। এখন রাতের শেষ প্রহর। বাইরে বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। এখন কেবল ফোঁটা ফোঁটা জলের কণাগুলো ঝরে পড়ছে। রাত গভীর, আকাশ ধুয়ে যাওয়া কাচের মতো নীলচে কালো আভায় পরিণত হয়ে গেছে। দূরে কোথাও পোকা ডেকে উঠেছে নীরবতার ভেতর ছোট্ট এক চিৎকার করে।
সব কিছু নিঃশব্দ হয়ে আছে, শুধু বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ। শুভ্রা ঘুমিয়ে পড়েছে আরও অনেক আগেই, কিন্তু রাতের চোখে ঘুম নেই, চোখ ঝাপসা হয়ে আছে তার। সে তো ব্যস্ত হয়ে পড়েছে তার জীবনে সমীকরণ মেলাতে। ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল তার টের পেল না রাত। গভীর নিদ্রায় তলিয়ে পড়ল সে ক্লান্ত শরীর নিয়ে। নিজের রুমে প্রবেশ করে রুমের দরজা বন্ধ করে কোনো রকম পাঞ্জাবিটা গা থেকে খুলে ছুঁড়ে মারল রুদ্ধ বিছানায়। প্রচণ্ড রাগে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে তার এখন। আজ প্রথম বাবার সাথে উঁচু গলায় এভাবে কথা বলল, তাও আবার একটা অপরিচিত মেয়ের জন্য। এভাবে একটা বাচ্চা মেয়ের সাথে তার হুট করে বিয়ে হয়ে যাবে তা কখনোই সে কল্পনা করেনি। মনে মনে নিজের উপর রাগ ঝাড়তে থাকলো রুদ্ধ। কেন যে বাবার কথায় খুলনা যেতে গেল সে, সাথে মেয়েটার উপরেও রাগ হতে লাগলো তার। পরক্ষণে মনে পড়ল মেয়েটার তো কোনো দোষ নেই, তাদের দুজনের কারোরই মত ছিল না এই বিয়েতে। বাবা মা কেন এভাবে হুট করে তাদের বিয়েটা দিয়ে দিল? না, আর ভাবতে পারল না সে। পা বাড়ালো ওয়াশরুমের দিকে শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড ক্লান্ত সে আজ। অপরদিকে রানু বেগম রাতকে খাইয়ে নিজ কক্ষে প্রবেশ করতেই তার স্বামী আহাদ আব্রাহামের প্রশ্নের মুখোমুখি হতে হলো তাকে। আহাদ আব্রাহাম আবার প্রশ্ন করে উঠলেন তাকে। কি হলো বলছো না যে? রাতকে ওর রুমে দিয়ে আসলে? ছাড়া গলায় ছোট্ট করে রানু বেগম উত্তর দিলেন। না। আহাদ আব্রাহাম রানু বেগমের এমন উত্তরে বিরক্ত হলেন কিছুটা, শান্ত গলায় বললেন, তোমার ছেলেকে বলে দিও, বিয়ে যখন হয়েছে সংসার তাকে করতেই হবে। সারা জীবন সন্ন্যাসী থাকার অনুমতি দেওয়া হয়নি তাকে। কপাল কুঁচকে ফেললেন রানু বেগম। স্বামীর প্রতি বিরক্ত সে হুট করে এমনভাবে সে কখনোই তার ছেলের বিয়ে দিতে চাননি। বিরক্তি নিয়ে স্বামীকে বললেন, আপনি আর চাচ্ছেন কি বলুন তো? এমনিতেও জোর করে ছেলে মেয়ে দুটোকে ওদের অনুমতি ছাড়াই বিয়ে দিয়ে গেলেন। আপনি আপনার ছেলেকে চেনেন না, জানেন না রুদ্ধের জেদ সম্পর্কে? তাহলে কেন জোর করছেন ছেলেটাকে? সবেই তো বিয়ে হলো, আপাতত ওদের নিজেদেরকে গুছিয়ে নিতে দিন, আস্তে আস্তে সম্পর্কটা মেনে নিতে দিন। ওদের দুজনেরই এখন সময়ের প্রয়োজন। এখন তাড়াহুড়ো করতে গেলে ভালোর চেয়ে উল্টো খারাপ কিছু হয়ে বসবে। স্ত্রীর কথাতেই কিছুটা দমে গেলেন আহাদ আব্রাহাম। ভাবলেন যা হবে দেখা যাবে, আপাতত আর কিছু না করাই ভালো। তবে কাল সে কথা বলবে ছেলের সাথে। সকালের মৃদু স্নিগ্ধ কোমল বাতাসে পাতলা সফেদ পর্দা কেঁপে উঠছে একটু পর পর। ধীর স্বচ্ছ কাচের মতো সকাল জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে সূর্যের মিষ্টি কিরণ। বাতাসে রেশম ছুঁয়ে থাকা কোনো গান ভেসে বেড়াচ্ছে। বিছানায় ছড়ানো ধূসর নীল সাদা চাদর, কাছে জমে থাকা শিশিরের মতো ঠান্ডা বৃষ্টির ছোঁয়া, আর ঘরের কোণে রাখা একটা কাঠের টেবিলে আধখালি চায়ের কাপ, সবচেয়ে অবহেলায় পড়ে থাকা কোনো একটা নিঃশব্দ উপন্যাসের পৃষ্ঠা। ঘরের ভেতরে রোদের আলো ঢুকে পড়েছে ধুলোর কণার সঙ্গে মিলে, যেন বাতাসে হেসে খেলে নাচছে শরতের কোনো হারিয়ে যাওয়া কবিতার তালে। কোথাও একটা ঘড়ি টিকটিক করে চলছে, কিন্তু তাড়াহুড়ো নেই, যেন সময়ও একটু বসে বিশ্রাম নিচ্ছে। পাশের বারান্দায় ছোট্ট এক টবের ধারে দাঁড়িয়ে আছে একটা পেঁজা তুলোর মতো সাদা বিড়াল। চোখে তার শীতল কুয়াশা, নাকি কোনো পুরনো দিনের প্রতীক্ষা। চারপাশে চোখ বোলাচ্ছে সে তার নীল রঙের চোখ দুটো দিয়ে। বিছানায় ঘুমন্ত রাতকে দেখেই চোখ দুটো স্থির হয়ে গেল তার। বাড়িতে নতুন অতিথি দেখেই মিউ মিউ আওয়াজ তুলতে তুলতে এগিয়ে গেল ঘুমন্ত রাতের দিকে। নিঃশব্দে পা ফেলে ধীরে ধীরে গিয়ে উঠে গোল হয়ে বসলো রাতের গায়ের উপর। তারপর তার নরম কোমল তুলোর মতো মাথা দিয়ে রাতের মুখ ঘষতে লাগলো, যেন সে খুব আদর করে দিতে চাচ্ছে রাতকে। গালে পুফির নরম তুলোর মতো পশমের স্পর্শ পেতেই নড়ে চড়ে উঠল রাত। এবার পুফি রাতের গায়ে শুয়ে হামাগুড়ি দিতে লাগলো। তার কাশফুলের মতো ফুলে থাকা লেজ গিয়ে পড়ল রাতের গলায়। আচমকা সুরসুরি লাগায় ঘুম ছুটে গেল রাতের। চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করতে লাগলো রাত। আখি পল্লব মেলে তাকাতেই দেখতে পেল শুভ্র রাঙা এক তুলোর দলা, যে কিনা তার নীলাশ রঙের চোখ জোড়া দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। ঘুম থেকে উঠেই আদরে ভরা আদরে একখানা মুখ পেয়ে যেন সব মন খারাপেরা এক এক করে বিদায় নিতে চাইল, আর রাত তাদের বিদায় জানিয়ে হাত বাড়িয়ে আগলে নিল ছোট্ট শুভ্র তুলোর দলাটাকে। আদর করে হাত বুলিয়ে দিতে লাগলো তার গায়ে। আদর পেয়ে পুপিও যেন আহ্লাদি হয়ে উঠল আরও। মাথা উঁচিয়ে নিজের মাথা ঘষে দিল রাতের কায়ার সঙ্গে। ধীর শান্ত আবছা আলো ঘরের কোনায় কোনায় হেঁটে বেড়াচ্ছে নিঃশব্দে।
ঘর জুড়ে আছে এক ধরনের কোমলতা, যেন কেউ শব্দ না করেই ভালোবাসি বলে ফেলেছে। বাতাসে এক চা চিনি স্নেহ মেশানো ঘ্রাণ। সাদা গোলগাল বিড়ালটাকে আদরে ভরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল রাত। ঠোঁটের কোণে হালকা স্নেহমাখা হাসি ফুটে উঠল তার। পুফিও দ্বিগুণ আহ্লাদী হয়ে গুটিয়ে গুটিয়ে বুকের কাজটায় জায়গা করে গিয়ে গোল হয়ে বসে পড়ল। জলপাই রঙের একটা সুতির শাড়ি গায়ে জড়ানো রাতের, তার সঙ্গে গতকাল রাতের সেই স্বর্ণের ভারী গহনাগুলো এখনো খোলেনি সে। ঘুম থেকে ওঠায় মেয়েটার চোখ জোড়া হালকা ফোলা, লালচে রঙের ঠোঁট দুটো একটু ফুলে আছে। নাকের চারপাশে জমে থাকা তেলতেলে ঝিলিকগুলো আলোর ছোঁয়ায় সঙ্গে সঙ্গে এক ধরনের নরম দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। মুখে একরকম নিষ্পাপ ক্লান্তি, আর এক চিলতে নরম আলো, যেন ভোরবেলা সদ্য ফোটা পুষ্প। পুরো চেহারাটায় এক অপার্থিব মায়া ছড়িয়ে আছে। পুপি গোল হয়ে রাতে বুকের মাঝখানে শুয়ে মিউ মিউ করে ডাকতে লাগলো। শুভ্রার ঘুম ভেঙে গেল পুপির মিউ ডাক আর রাতের মিষ্টি হাসির শব্দ শুনে। ঘুম থেকে উঠেই রাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখে মন ভালো হয়ে গেল শুভ্রার। এক লাফে উঠে গিয়ে জড়িয়ে ধরল রাতকে। শুভ্রার এমন কাণ্ডে হেসে উঠল রাত। গতকাল রাতের কথা মনে পড়ে গেল রাতের। মেয়েটার ঘুম একটুও ভালো না, সারা রাত জাপটে ধরে রেখেছিল তাকে। আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, ঘুম কেমন হলো তোমার শুভ্রা পাখি? শুভ্রা নরম মিষ্টি হেসে তাকালো রাতের দিকে, তারপর উত্তর দিল। ফার্স্ট ক্লাস। দাঁত বের করে হেসে দিয়ে বলল শুভ্রা। তারপর পুফির দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, ওই বিড়াল রূপী বান্দরনি, এই রুমে কি তোর? হ্যাঁ, ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। তোর পাপা তোকে পাঠিয়েছে না নিজের বউকে ঘুম থেকে উঠিয়ে দিতে? বাবা, তা মাম্মাকে তো ঘুম থেকে টেনে ওঠানো শেষ, এখন যা ফুট। শুভ্রার কথা শেষ হতে না হতেই পুপি তার লেজ সোজা করে নাড়াতে নাড়াতে অভিমানী ভঙ্গি করে চলে গেল, যেন এই ছোট্ট অপমানটুকু সে খুব ভালো বুঝেছে। রাত সেদিকে ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি হলো এটা? পুপি ওই বদলোকের বিড়াল? ওই লোকটা বিড়াল পুষিয়ে? তার মতে রুদ্ধের মতো জল্লাদ মানুষের বিড়াল পছন্দ হওয়ার কথা না। আর এখন শুনছে সে নাকি বিড়ালের পাপা। অবুঝ দৃষ্টি ফেলল শুভ্রার দিকে, যে কিনা তার দিকে তাকিয়ে দাঁত বের করে আছে। রাতকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, যাও। ভাবি তোমার জামাই তোমাকে ঘুম থেকে টেনে উঠাতে পাঠিয়েছে পুফিকে, হয়তো তার এখন কফি লাগবে। যাও যাও, দিয়ে আসো। শুভ্রার কথা শুনতেই কপাল কুঁচকে গেল রাতের। সে কেন ওই অসভ্য বজ্জাত লোকের রুমে যাবে? গতকালের ওই ঘটনার পর তার আর রুদ্ধের সামনে যাওয়ার ইচ্ছা সাহস কোনোটাই নেই। আস্ত জল্লাদ লোকটা যদি তাকে আবার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ভুলেও ওই বদলোকের সামনে পড়তে চায় না সে। আর কফি নিয়ে যাওয়া তো দূরের কথা। সে নিজের শাড়ির আঁচল গায়ে পেঁচাতে লাগলো। তার ঘুমানোর ধরন খুবই খারাপ, যার কারণে শাড়ি এলোমেলো হয়ে গেছে। কোনো মতে শাড়ির কুচি ঠিক করে আঁচল গায়ে তুলে শুভ্রাকে বলল, আমার খেয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই, আমি তোমার ভাইকে কফি দিতে যাব। তোমার ভাইয়ের চোখ দেখলেই তো শরীরে কাটা দেয় আমার ভয়েতে। নাক চোখ কুচকে বাচ্চাদের মতো করে বলল রাত। শুভ্রা রাতের বলার ভঙ্গিতে হাসতে হাসতে বিছানায় শুয়ে লুটুপুটি খেতে লাগলো। তখনই রুমে প্রবেশ করল রানু বেগম। দুই মেয়েকে ঘুম থেকে উঠে গল্প করতে দেখে মুখে হাসি ফুটল তার। হেঁটে গিয়ে খাটের পাশে দাঁড়িয়ে দুজনকে উঠে ফ্রেশ হয়ে নিতে বলল। রাত আর শুভ্রা এক এক করে ফ্রেশ হয়ে এলো। রানু বেগম ততক্ষণে নীলরঙা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাতকে পরিয়ে দেওয়ার জন্য। রাত এসে পাশে বসতেই দক্ষ হাতে শাড়ি পরিয়ে দিতে লাগলেন তিনি। শাড়ি পরানো শেষ হতেই তাকালেন মেয়েটির দিকে। ভীষণই মিষ্টি দেখতে মেয়েটাকে, শাড়ি পরায় যেন আরও মায়াবী লাগছে। রাতের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে দুজনকে সকালে নাস্তা করতে নিচে আসতে বলল। বৃষ্টির পর প্রকৃতির যেন থমকে গেছে, নিজেকে লিখে দিয়েছে নীরবতার নামে। জল ভেজা মাটির গন্ধে বাতাসে মাদকতা ছড়িয়ে আছে। গাছের পাতাগুলো মৃদু বাতাসে কাঁপছে। বৃষ্টির পানিতে গাছের কচি পাতাগুলো ভিজে চকচক করছে, আবার কিছু ফোঁটা থেমে থেমে নিচে পড়ছে কিছুক্ষণ পরপরই। বারান্দায় পাখিরা কিচিরমিচির করছে। আকাশটা ধুয়ে ফেলা কাচের মতো পরিষ্কার নীলের ছায়া জড়িয়ে নিয়েছে নিজেকে। দূরে কোথাও কাক কাকা ডাকে ঘুমিয়ে থাকা রুদ্ধ একটু নড়ে ওঠে।
রুদ্ধের ঘুম হালকা হয়ে গেছে। রুদ্ধ খালি গায়ে বুকটাকে বিছানার চাদরে গুজে দিয়ে চুপচাপ উল্টে পড়ে আছে, যেন চারপাশের শব্দ থেকে নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছে সে। ঘুম হালকা হয়েও ভাঙল না আর। বারান্দার দরজা খোলা। গতকাল রাতে দরজা বন্ধ করার কথা খেয়ালই ছিল না তার। বারান্দার সফেদ পাতলা পর্দা ভেদ করে সুরসুর করে বাতাস ঢুকছে ঘরে। সেই বাতাসের সঙ্গে সাদা রঙ্গনের মিষ্টি সুবাস মিশে পুরো রুমে ছড়িয়ে পড়তে ব্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে শীতল বাতাস বইছে চারপাশে। শীত শীত লাগতেই কমফোর্টটা টেনে নিয়ে আবার শুয়ে পড়ল রুদ্ধ। অস্বস্তিতে মুখ ছোট্ট করে বসে আছে রাত। শাড়ি পরে থাকতে পারে না সে, কিন্তু কথাটা মুখ ফুটে তার শাশুড়ি মাকে বলার সাহস হচ্ছে না। কিছুক্ষণ আগেই রানু বেগম পারুল খালাকে দিয়ে তাদের আবার ডেকে পাঠিয়েছেন নিচে নাস্তা করতে যাওয়ার জন্য। শুভ্রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঢুলতে ঢুলতে পড়তে বসেছে। মা আবার ডেকে পাঠিয়েছে শুনতেই রাতের উদ্দেশ্যে শুধালো, চলো ভাবি, চলো গিয়ে খেয়ে নিই। বলেই রাতকে নিয়ে নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ালো। রাত কোনো মতে শাড়ির কুচি সামলে ধীর পায়ে নামতে লাগলো। নিচে নামতেই দেখলো তার শ্বশুর ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়তে ব্যস্ত, আর তার শাশুড়ি মা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে এক এক করে। শুভ্রা আর রাতকে আসতে দেখে রানু বেগম দুজনকে ডেকে বসতে বললেন। রাত এসে ডাইনিং টেবিলে বসতেই আহাদ আব্রাহাম খবরের কাগজ পাশে রেখে তাকালেন রাতের দিকে। মেয়েটা প্রচণ্ড মায়াবী। স্নিগ্ধ মুখটা দেখলেই মনটা ভরে আসে যেন। মেয়েটার মুখের দিকে তাকিয়ে চিন্তায় পড়ে গেলেন তিনি। আজ তার মা ফিরে আসবেন সিলেট থেকে। হুট করে বিয়ে দেয় আত্মীয় স্বজনদের মধ্যে বেশি কাউকে না জানালেও নিজের চাচাতো ভাই আর বোনকে জানিয়েছেন। এখন তার ছেলে যদি আরও বেঁকে বসে তখন কি করবেন তিনি? চিন্তায় কপাল কুঁচকে এলো তার। ভাবলেন খুব শীঘ্রই তাকে কিছু একটা করতে হবে। একটু আগেই ঘুম ভেঙেছে রুদ্ধের। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার উজ্জ্বল ললাটে, যেন রাতের বাতাস তার মাথায় আঙুল চালিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছে। বিছানায় আধশোয়া ভঙ্গিতে সে উঠে বসে। চুপচাপ স্থির হয়ে বসে থাকলো কিছুক্ষণ। গালের কাছে বিন্দু বিন্দু ঘুম ভাঙা তাপ জমেছে। ঠোঁটের কোণে অস্পষ্ট এক রেখা, হয়তো হালকা ক্লান্তির জন্য। কণ্ঠনালীর কাছে পড়ে থাকা ছোট্ট কুচকুচে কালো তিলটা আলোতে হঠাৎ জ্বলে উঠল চকচক করে, যেন গভীরভাবে তাকিয়ে আছে। বিছানার সাদা চাদরে তার ত্বকের ছায়া ছড়িয়ে পড়ে, নিঃশব্দ এক কবিতার মতো। ঘুমের ঘোর কাটতেই যেন শরীরের প্রত্যেকটা হাড় আলগা হয়ে এসেছিল। উঠে দাঁড়ালো রুদ্ধ। তারপর ঘাটটা একবার ডানে একবার বামে নাড়িয়ে পা বাড়ল বারান্দার দিকে। এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে থাকলো তার খুবই প্রিয় একজনকে। একটু দূরে চোখ যেতেই পেয়েও গেল তার কাঙ্ক্ষিত প্রিয়জনকে। মুচকি হেসে এগিয়ে গেল তার কাছে। পুফি তখন বারান্দায় থাকা বেলিফুল গাছের টবের কাছে বসে ছোট্ট চড়ুই পাখির গুনগুন করে নাচ করা দেখতে ভীষণ ব্যস্ত। রুদ্ধ গিয়ে দু হাত দিয়ে জড়িয়ে কোলে তুলে নিল পুফিকে। আচমকা কোলে তুলে তার অতি গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটানোর জন্য পুফি বিরক্তিতে মিউ মিউ করে উঠল সঙ্গে সঙ্গেই। রুদ্ধ পুফির নরম কোমল গায়ে মুখ ডাবিয়ে অসংখ্য আলতো আদরে স্পর্শ দিল। কিন্তু পুফি রাগ করেছে তার পাপার ওপর। আদর নেবে না সে তার পাপার। নরম তুলতুলে হাত দুটো রাখল রুদ্ধের শক্তপোক্ত সদ্য ওঠা খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখের ওপর। সকালে তার ফুপি তাকে রুম থেকে অপমান করে তাড়িয়ে দিল, আর এখন তার পাপা তাকে পাখির নাচ দেখতে দিল না। অভিমানের ওপর অভিমান করেছে আজ সে। রুদ্ধ পুপিকে আলতো করে নিজের ঘাড়ের উপর উঠিয়ে বসিয়ে দিল, কিন্তু সে নেমে গেল লাফ দিয়ে। উপায় না পেয়ে রুদ্ধ পুপিকে কোলে নিয়ে পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। রুমে গিয়ে পুপিকে বিছানার উপর রেখে পুপির খাবার বাটিতে ক্যাট ফুড ঢেলে দিল পুপির সামনে। আল্লাদি পুফি খাবার পেয়ে ভুলে গেল তার অভিমানের কথা। নরম রেশমের মতো ফুলে থাকা সোজা লেজটা আরো সোজা করে দোলাতে দোলাতে খাবার খেতে লাগলো সে। রুদ্ধ সেদিকে এক পলক চেয়ে পা বাড়ালো ওয়াশরুমে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। ভার্সিটি যেতে হবে তার আজ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে তার। সে যে শিক্ষকতা করবে তা কখনোই তার পরিকল্পনায় ছিল না। লন্ডন থেকে দীর্ঘ 7 বছর পর পড়াশোনা শেষ করে এসে কাজের জন্যই অ্যাপ্লাই করতেই তাকে সেই ইউনিভার্সিটির এক লেকচারার হিসেবে নিয়ে নেয় তারা। রুদ্ধ রাজি হয়ে যায় তাদের প্রস্তাবে, যদিও তার পরিকল্পনা ছিল একজন রিসার্চার হয়ে কাজ করবে। বর্তমানে সে ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার।
তার ঘাড়ে এখন বলতে গেলে অনেক দায়িত্বের ভার। এসব ভাবতেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। গোসল শেষ করে ফর্মাল গেট আপে তৈরি হয়ে নিল। ব্রাউন কালারের শার্টের ওপর আইভরি কালারের একটা কোট পরেছে সে। রুদ্ধের ফুলে থাকা পেশিবহুল বাহুজোড়া নিঃশ্বাস আটকে আঁকড়ে ধরে আছে যেন শার্টটা। চুলগুলো যত্ন করে সেট করে রাখা, সুঠাম বলিষ্ঠ দেহে মারাত্মক আকর্ষণীয় লাগছে তাকে। নিজেকে পরিপাটি করে পুফিকে ছোট্ট করে আদর করে প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল রুদ্ধ। যেন তার খেয়ালই নেই যে সে গতকাল বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। নিচে ডাইনিং টেবিলে সকালের নাস্তা শেষ করে শাশুড়ি মায়ের সাথে কাজে হাত লাগিয়েছে রাত। যদিও তাকে রানু বেগম অনেকবার মানা করেছেন, তবুও সে শোনেনি। এভাবে হাত গুটিয়ে বসে থাকাটা ভালো দেখায় না তার মতে। তখনই পায়ের শব্দে সিঁড়ির দিকে তাকাতেই চোখ পড়ল গতকাল রাতে সেই সুদর্শন পুরুষটির দিকে। স্যুটবুট পরে ফর্মাল গেটআপে সাহেব সেজে দ্রুত কদমে নেমে আসে সিঁড়ি দিয়ে। হাঁটার ভঙ্গিতে এক অনুচ্চারিত দৃঢ়তা, চোখে অতল গাম্ভীর্যের ভার, চুলগুলো যত্ন করে সেট করা, ঠোঁটের কোণায় এক টুকরো স্থায়ী মৌনতা, যেন প্রতিটা রেশায় রুচির ছাপ। হাতের প্রতিটা রগ ফুলে ফেপে ফুটে আছে, তার প্রতিটি পদক্ষেপে আভিজাত্যের ছায়া। রাত হাঁ করে তাকিয়ে দেখছে মানুষটাকে। রুদ্ধকে নামতে দেখে ডাক দিলেন আহাদ আব্রাহাম। বাবার ডাক শুনতেই দাঁড়িয়ে পড়ল রুদ্ধ। আহাদ আব্রাহাম ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বললেন, ভার্সিটি যাচ্ছ নাকি? রুদ্ধ ছোট্ট করে জবাব দিল। জি। আহাদ আব্রাহাম আবার বললেন, বসো এখানে, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। রুদ্ধ বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে চুপচাপ তার পাশে গিয়ে বসে পড়ল, হাত জোড়া গোছিয়ে। নাড়াচাড়া নেই, অস্থিরতা নেই, যেন নিজেই এক ধীর স্থির গল্প। তার বসার ভঙ্গিতেও নীরব ভারসাম্য আছে। রানু বেগম স্বামীর পাশে এসে দাঁড়ালেন। শুভ্রা চুপ করে এখন বসে আছে। তার মতে এখন মুখে তালা লাগিয়ে থাকাই ভালো। আর তার পাশেই মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে আছে রাত। আঙুলের ভাঁজে শাড়ির আঁচলের কোণা পেঁচিয়ে যাচ্ছে একভাবে। আপাতত এই রাগী সুদর্শন লোকটাকে দেখার ইচ্ছে হলো গিলে ফেলল তা। মনে মনে ভাবতে থাকলো, এমন একটা রাগী গরিলার সাথে কিভাবে সারাটা জীবন থাকবে সে। রাতের ভাবনার মাঝেই আহাদ আব্রাহাম শান্ত গলায় বলে উঠলেন, আজ আম্মা, মানে তোমাদের দাদিমা সিলেট থেকে আসছেন। সন্ধ্যার মধ্যেই আমাদের এখানে এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তাই আজ থেকে তুমি আর রাত একই রুমে থাকবে। আমি চাই না আম্মা এসে বাড়িতে এমন পরিস্থিতি দেখুক যার কারণে সে কষ্ট পাবে। এমনিতেও তার অনুপস্থিতিতে তাকে না জানিয়েই তোমাদের বিয়েটা দেওয়া হয়েছে। কিছুটা অসন্তোষ সে, তাই চাচ্ছি না বাড়িতে এসে দেখুক বিয়েটা নিয়ে তোমরা ছেলে খেলা শুরু করেছো। আশা করি আমি যা বলেছি তা বুঝতে পেরেছো তুমি। শ্বশুরের কথা শেষ হতে না হতেই চমকে তাকালো রাত। কি শুনল এটা সে? এই গরিলার সাথে থাকতে হবে এখন তাকে এখন এই খবিশ লোকের সাথে এক রবে থাকতে হবে ভাবতেই কান্না বাজছে তার। রুদ্ধের দিকে কপাল কুঁচকে তাকালো রাত। ভাবলো বদলোকটা যদি তাকে তুলে ধরে আছাড় মারে তখন। আর ভাবতে পারল না সে। রুদ্ধ এতক্ষণ কপাল কুঁচকে বাবার কথা শুনছিল। এই মেয়েটার সাথে তাকে এক রুমে থাকতে হবে ভাবতেই বিরক্ত হলো সে। সামনে তাকাতেই চোখ পড়ল নীল শাড়ি পরিহিত মেয়েটার দিকে, যে কিনা মাথা নিচু করে শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না কে এই মেয়েটা। চোখ ছোট ছোট করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে রুদ্ধ। শুভ্রা তখন চুপচাপ পানির গ্লাস হাতে নিয়ে ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকালো রাতের দিকে। থমথমে নীরবতায় জমে গেছে পুরো ডাইনিং টেবিলের হলরুম, যেন শব্দ সাহস করে না নড়তে। শুভ্রা একবার তার ভাইয়ের দিকে, আরেকবার তার বৌমনির দিকে তাকালো, তারপর মাথা নিচু করে মুচকি হাসি দিল। সে খুব ভালোভাবে বুঝেছে তার ভাইয়ের এই নীরবতার সম্মতির লক্ষণ। রানু বেগম ছেলেকে শান্ত হয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। এতগুলো বছর পর ছেলে বাড়ি ফিরেছে তার। এখন যদি আবার রাগ করে চলে যায়। রুদ্ধ আগাগোড়ায় খুবই চাপা স্বভাবের ছেলে। কখনো উঁচু গলায় বাড়ির কারো সঙ্গে আজ পর্যন্ত কথা বলেনি সে। সবসময় মার্জিতভাবে কথা বলে সে সবার সঙ্গে। খুবই শান্ত মেজাজের মানুষ রুদ্ধ, তবে জেদ আর রাগ তার আকাশ সমান। ছেলেকে শান্ত থাকতে দেখে কিছুটা স্বস্তি পেলেন সে। তার ছেলে এমন কাজ কখনোই করবে না যার জন্য তারা কষ্ট পাবে মনে। তার থেকে বড় কথা, দাদিমাকে রুদ্ধ প্রচণ্ড ভালোবাসে। তার যে আচরণে দাদিমা কষ্ট পাবে তা সে কখনোই করবে না।
রুদ্ধ চুপচাপ মাথা নেড়ে বাবার কথায় সম্মতি জানিয়ে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। রুদ্ধ খুবই শান্ত প্রকৃতির ছেলে, তবে প্রচণ্ড জেদি। তাকে কোনো জিনিস নিয়ে জোর করা যায় না, এটা তার পছন্দ না। সে নিজের মন মতো কাজ করতে বেশি পছন্দ করে, তবে ইদানিং তার মন মতো সব কিছু হচ্ছে কই। রুদ্ধ বেরিয়ে পড়তেই রানু বেগমের কাছ থেকে অনুমতি নিয়ে রাত শুভ্রার রুমে চলে আসলো। আসার সময় রানু বেগম তাকে বলল তার জিনিসপত্র যেন সে রুদ্ধের রুমে নিয়ে গুছিয়ে রাখে, যেহেতু সে এখন থেকে সেই রুমেই থাকবে। রাত উপরে আসতেই শুভ্রাও তার পিছু পিছু পা বাড়ালো। শুভ্রা ঘরে ঢুকেই খিলখিলিয়ে হাসতে লাগলো। রাত হঠাৎ শুভ্রার এমন হাসির কারণ বুঝতে না পেরে চুপ করে তাকিয়ে রইল তার দিকে। পরক্ষণে জিজ্ঞেস করল, এমন করে হাসছো কেন তুমি? কিন্তু শুভ্রা তার উত্তর না দিয়ে হাসতেই থাকলো। রাত কপাল কুঁচকে আবার বলে উঠল, এই মেয়ে, কি হলো কি তোমার? আরে আমাকেও একটু বলো তোমার হাসির কারণ, আমিও শুনে হাসি। শুভ্রা ধপ করে খাটে শুয়ে পড়ল। তারপর রাতের দিকে তাকিয়ে ভ্রু নাচাতে নাচাতে বলল, তা মাই ডিয়ার ভাবিমণি ওরফে ভাইয়ার একমাত্র শেষমাত্র বউ আর তার তুলকন্যা পুপির আম্মা, তুমি রেডি তো? রাত বুঝতে পারল না শুভ্রার কথা, অবুঝের মতো মুখ করে বলল। কিসের জন্য রেডি হব? পরক্ষণে শুভ্রা মিটমিট করে হাসতে হাসতে বলল, ও মা, আজকে থেকে তোমার জামাইয়ের আর তোমার তুলার দলা মেয়েকে মানে পুফির সেবা করতে হবে না? শুভ্রার কথা শুনে চমকে উঠল রাত। ললাটে ভাঁজ ফেলে তাকালো শুভ্রার দিকে, তারপর বিরক্তি নিয়ে বলে উঠল, কিসের জামাই সেবা? তোমার ওই গোমরা মুখ গরিলার মতো ভাইকে আমি কোন দুঃখে সেবা করতে যাব? আমি তো আরো ভয়ে আছি, কখন না জানি আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। কথাটা বলে নিজের ব্যাগপত্র নিয়ে হাঁটা দিল রুদ্ধের রুমের দিকে। তখনই পেছন থেকে শুভ্রা খাটের উপর শুয়ে বলে উঠল, হ্যাঁ তা তো খাবে, কিন্তু কাঁচা খাবে না, চিন্তা করো না। শুভ্রার কথার মানে বুঝতেই চোখ বড় বড় হয়ে এলো রাতের। ছিছি, প্রচণ্ড ঠোঁট কাটা স্বভাবের এই মেয়ে। রাত কোনো রকম ব্যাগপত্র নিয়ে ব্যস্ত হয়ে বেরিয়ে পড়ল রুম থেকে ভয়ে। না জানি আবার কি বলে বসে এই মেয়ে। রুম থেকে বের হয়ে রুদ্ধের রুমের সামনে যেতেই ধাক্কা খেল সে কারোর শক্ত বুকের সঙ্গে। নাকে ব্যথা পেল রাত, নাক কুঁচকে চোখ বন্ধ করে ফেলল সাথে সাথেই। আচমকা ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিতেই একজোড়া বলিষ্ঠ হাতে আবদ্ধ হয়ে পড়ল সে। কিছু বুঝে ওঠার আগেই রামধমক খেয়ে আবার চোখ জোড়া বুঝে ফেলল রাত। এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে বাদুরের মতো লাফাচ্ছ কেন সকাল সকাল? পরিচিত কণ্ঠস্বর শুনতেই চোখ জোড়া খুলে সামনে দাঁড়ানো স্যুট পরা লোকটাকে দেখে শুকনো ঢোক গিলল রাত। এই লোকটা আবার হাজির হলো কখন? এনা চলে গিয়েছিল। আচ্ছা বজ্জাত তো। দরজায় দাঁড়িয়ে পকেটে হাত গুজে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রুদ্ধ। রাতকে আবারও সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল রুদ্ধের। মেয়েটাকে যাই বলা হোক না কেন টিপ টিপ করে তাকিয়ে থাকে কেন? বোকা নাকি? মাথায় কি সমস্যা আছে কোনো? এই মুহূর্তে ভীষণ রাগ হলো রুদ্ধের, কিন্তু রাগ করার সময় নেই। সে তো এসেছিল দরকারি একটা রিচার্জ ফাইল নিতে। তার রুমে শিক্ষক হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় রিচার্জও করে সে। নিজের ঘরের বিশাল একটা বুক সেলফ, তার পাশেই থাকা ছোট্ট টেবিলে ফাইলটা রেখে চলে গিয়েছিল সে। রাতকে ওভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্ধ হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে ইডিয়ট বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল বুক সেলফ থেকে একটা বই বের করে আর টেবিল থেকে ফাইলটা নিয়ে। কিন্তু দুপা গিয়ে আবার ফিরে রাতের দিকে তাকালো, তারপর হিসিয়ে বলল, Listen very carefully. This marriage means nothing to me. Don't expect anything. I'll end it soon. I'm not your husband, so stop acting like my so-called wife, idiot. বলা শেষ হলেই দ্রুত পায়ে আবার বেরিয়ে পড়ল রুদ্ধ। রাত সেদিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। এই ইংলিশ মিডিয়ামে পড়া গরিলা ব্যাটাটা তাকে কি সমস্ত বলে গেল ইংলিশে। সে কোন দুঃখে এমন একটা লোককে নিজের জামাই মানতে যাবে? রুদ্ধের যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি দিল রাত। তারপর রাত ধীর পায়ে নিজের ব্যাগগুলো নিয়ে ঢুকলো রুদ্ধের রুমে। রুদ্ধের রুমে ঢুকতেই চারপাশে চোখ বুলিয়ে দেখতে থাকলো রাত। মানুষটা যে প্রচণ্ড পরিপাটি তার রুম দেখেই বোঝা যাচ্ছে। ভীষণ গোছালো স্বভাবের পুরুষ সে। পুরো রুমের দেয়াল শুভ্র রঙের। বিছানার চাদর থেকে শুরু করে রুমের কার্পেটটা পর্যন্ত সবই সাদা। রাতের মনে প্রশ্ন জাগলো, সাদা রংটা কি লোকটার খুব প্রিয়? রুমের কোণায় ছোট ছোট টবে সবুজ রঙের লতানো গাছ লাগানো। রোদের মিষ্টি কিরণ এসে পড়েছে তাদের গায়ের উপর। সূর্যের রোশনি লাগায় চকচক করছে কচি পাতাগুলো।
রুমের এক সাইডে দেয়াল জুড়ে বিশাল একটা বুকশেলফ। বুকশেলফটা দেখেই খুশিতে মনটা ভরে উঠল রাতের। সে মারাত্মক বইপ্রেমী একজন মেয়ে। খুশি মনে বুকশেলফের সামনে দাঁড়াতেই মুখটা অন্ধকার হয়ে আসলো তার আবার। এই খবিশ লোকটার বুকশেলফ তালা মেরে রেখে গেছে কেন? বই কি তালা মেরে আটকে রাখার জিনিস? বদলোকটার পেটে এত হিংসা! ছি! বুকশেলফ থেকে চোখ সরিয়ে আবার চারপাশে দেখতে লাগলো রাত। বুকশেলফের পাশেই একটা সিঙ্গেল সোফা, তার পাশেই দাঁড়িয়ে আছে লম্বা একটা ল্যাম্প। বারান্দার সফেদ পাতলা সাদা সুতার নকশা করা পর্দা ভেদ করে সুরসুর করে মৃদু কোমল বাতাস ঢুকছে। পর্দার সাথেই সাদা ও হলুদ রঙের সঙ্গে মিশ্রণে সুতোর সঙ্গে সাদা মুক্তোর মতো পুঁথির একটা ড্রিম চার্ম ঝুলছে। বাতাসের মৃদু ঝলকানিতে সেও দুলছে মৃদু ছন্দে। বারান্দার দিকে পা বাড়ালো রাত। বারান্দায় প্রবেশ করতেই থমকে গেল রাত। মনে হলো কোনো স্বপ্নে ঢুকে পড়েছে সে। এত সুন্দর করে যত্ন দিয়ে আদর আদর করে বারান্দার প্রতিটা কোণ সাজানো, যে দেখেই প্রেমে পড়ে গেল রাত। বারান্দার বাম দিকে ছোট্ট একটা দোলনা, আর তার পাশে সাদা রঙের হাজারি গোলাপ ও অপরাজিতার গাছ। অসংখ্য ছোট ছোট ফুল ফুটে আছে। সাদা ও নীল রঙের ফুলের সংমিশ্রণে অসম্ভব সুন্দর লাগছে দোলনার পাশটা। আর বারান্দার ডান দিকেই আছে বসার জন্য একটা ধূসর রঙের সোফা। সোফার পাশেই দেয়ালের গায়ে ঠেস দেওয়া ছোট্ট একটা রূপকথার লাইব্রেরি। ছোট্ট বুকশেলফটা জুড়ে সারি সারি করে সাজানো অসংখ্য বই। সোফার পাশের গ্রিল জড়িয়ে বাঁধানো মাধবী লতার অসংখ্য ডালপালা। সেই ডালপালাগুলো ধরে ঝুলছে ছোট্ট ছোট্ট গোলাপি মাধবী লতা। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে কালো রঙের একটা গিটার। বারান্দায় এসেই ভালো হয়ে গেল রাতের মন। এমন একটা বারান্দার অনেক শখ ছিল তার। তখনই মিউ মিউ শব্দ করে বারান্দার হাজির হলো পুফি। তার পাপার সাজানো বারান্দায় নতুন অতিথির আগমন টের পেয়ে ছুটে এসেছে সে। বারান্দায় এসে রাতকে দেখে নিজের মুখ রাতের পায়ের সঙ্গে ঘষে দিতে লাগলো আদুরে ভঙ্গিতে। রাত হাঁটু গেড়ে বসে কোলে তুলে নিল কোমল নরম সাদা মেঘের মতো তুলতুলে পুফিকে। আলতো করে চুমু খেলো কয়েকবার। তারপর পুফিকে কোলে নিয়ে দোলনায় গিয়ে বসলো রাত। মনটা যেন নিমিষেই হালকা হয়ে আসলো তার। ভীষণ ভালো লাগছে। সকাল থেকেই তার একটু মন খারাপ ছিল বাবা মায়ের সাথে কথা বলার জন্য। মনটা ছটফট করছিল, কিন্তু রাতের মনে অভিমানী মেঘ জমেছে। বাবা মায়ের ওপর নীরব অভিমানের জন্য কথা বলেনি সে তাদের সাথে। নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে রাত, যাতে ফোন দিলে তাকে না পায়। মন খারাপ হলে রাত গান করে, না হলে ডায়েরির ভাঁজে তা জমিয়ে রাখে। তবে আজ আর ডায়েরি লেখা সম্ভব না। বাড়ি থেকে ডায়েরি আনা হয়নি তার মা ব্যাগ গুছিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে তার কিছুই খেয়াল ছিল না, তাই আর আনাও হয়নি। তাই ভাবলো একটা গান গাইলে মন্দ হয় না। পুফির গায়ে হাত বোলাতে বোলাতেই আনমনে গুনগুন করে নিজের প্রিয় গানের সুর তুলতে লাগলো রাত। আলতো সুরে গেয়ে উঠল গানটা, গিয়ে চোখজোড়া বুঝে ফেলল রাত। পুফিকে কোলে নিয়ে মাথাটা এলিয়ে দিল দোলনায়। পুফিও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে রাতের কোলে আদর পেয়ে। দোলনায় দুলতে দুলতেই কখন যে ঘুমিয়ে পড়ল রাত তা খেয়াল হলো না তার। বাইরে মৃদু বাতাস বইছে। সেই বাতাস এসে নীরবে চুপিসরে ছুঁয়ে দিচ্ছে রাতের চুল, যেন আঙুল বুলিয়ে দিচ্ছে নীরব এক প্রেমিক। রাতের চুলগুলো শুকনো পাতার গন্ধ মাখা কোনো পুরনো ছন্দে কালচে বাদামি রঙের, যেখানে সূর্যের আলোর ছোঁয়া লাগা মাত্রই সোনালি ধুলোর মতো ঝিকিমিকি করে উঠল, যেন কপালের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো উড়ে বেড়াচ্ছে এক নিষিদ্ধ কবিতার ছন্দে। অচেনা অভিমান আর মাধুর্য মিশে থাকা এক নীরব ভাষা হয়ে রাতের শুভ্র হলদিতে উজ্জ্বল গায়ের রংটা সোনালি রোদে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। রাতের তুলতুলে ঠোরঝোড়া গোলাপি নরম আলোয় জন্ম নেয়া, যেন যখন জানালার ফাঁক গলে রোদের সরু কোমলতা এসে তার ঠোঁটে ছুঁয়ে যাচ্ছে, যেন সেই গোলাপির ভেতর এক আলোড়ন নামছে। ঠোঁটের কোণায় ছায়া পড়ছে, আর অন্য পাশে জ্বলে উঠেছে এক উষ্ণ দীপ্তি, শুভ্র রঙ্গনের ভাঁজে ঝরে পড়া আলোর মতো। আকাশে ছড়িয়ে থাকা শুভ্র তুলোর মতো মেঘেরা ধীর পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গাছের পাতাগুলো হালকা শব্দে ফিসফিস করছে অতি গোপনে। দুপুরের প্রথম প্রহর এখন, যেন এক ক্লান্ত শিল্পীর শেষ তুলির টান। আলোর রংটাও এখন একটু ভারী, একটু সোনালি। গাছের পাতাগুলো নিঃশব্দে দুলছে, যেন বাতাস নয়, কোনো অদৃশ্য মন খারাপ তাদের ছুঁয়ে গেছে। আকাশের রঙে তখন সকালের মতো নীল, তা ধীরে ধীরে মিলছে মাটির ধুলোর সঙ্গে এক গভীর নিস্তব্ধতায়।
দূরের কাকেরা যেন অলস হয়ে গেছে, আর ঘরের ভেতরে টুপটাপ পড়ে থাকা ছায়াগুলো মনে করিয়ে দেয় এই সময়টা নিঃশব্দ ভালোবাসার মতো ধীর, গভীর আর অনিবার্য। পরন্ত দুপুর নেমে এসেছে ধরণীর বুকে অতি নিঃশব্দে। সূর্যের আলোর ঝাঁঝালো ভাব কমে নেমে এসেছে কোমল রোশনি, যা এখন যেন এক মলিন সোনালি পর্দা হয়ে ঝুলে আছে আকাশের গায়ে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে অলস ছন্দে, যেন প্রকৃতিও ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছে। ঘরের কোণায় জমে থাকা আলো ধুলো মাখা পুরনো স্মৃতির মতো পড়ে আছে, যা চোখে পড়ে যায় সহজেই, কিন্তু স্পর্শ করা যায় না। দুপুরের কমলা রোদের কোমল রোশনি রাতের চোখে মুখে আছড়ে পড়ছে। আচমকাই ঘুম ভেঙে গেল রাতের। চোখ খিচে বন্ধ করে আবার পিট করে তাকালো। বোঝার চেষ্টা করলো কোথায় আছে সে এখন। পরেই মনে পড়ল সে বদলোকটা রোমের বারান্দায় পড়ে আছে এখন। কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি তা। হালকা হাফসিট তুলে ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল রাত। এভাবে অবেলায় কাউকে না বলে ঘুমিয়ে পড়ল কখন সে। ঢুলু ঢুলু পায়ে উঠে দাঁড়ালো রাত। তারপর গিয়ে কাবার্ডের সামনে দাঁড়ালো। কাবার্ড খুলতেই রুদ্ধের এত এত জামা কাপড় দেখে কিছুটা হক চুকিয়ে গেল সে। ওমা, এই লোকের সব সাদা সাদা জামা কাপড় কেন? কিসের শোক এই লোকের এত? মনে মনে বিড়বিড় করতে করতে এক এক করে রুদ্ধের জামা কাপড়গুলো একপাশে সরিয়ে রেখে নিজের জামা কাপড় রাখার জায়গা করে নিল। ব্যস্ত হাতে এক এক করে সব গুছিয়ে কোনো রকম একটা জামা পাজামা হাতে নিয়ে দৌড় দিল গোসল করতে। গোসল সেরেই ভালোভাবে চুল মুছে নিল রাত। তারপর হাতে পায়ে অলিভ অয়েল মেখে তার কোমর পর্যন্ত লম্বা চুল ছেড়ে দিল। আজ আসমানি রঙের একটা কুর্তি পরেছে, সাথে সাদা রঙের একটা পাজামা আর গাঢ় নীল রঙের একটি ওড়না গায়ে জড়িয়ে নিচে নেমে পড়ল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ পড়ল শুভ্রা পুফির খাবারের বাটি নিয়ে আসে, আর পুফি ফুলে থাকা লেজ দোলাতে দোলাতে শুভ্রার পিছু পিছু দৌড়াচ্ছে খাবার খাওয়ার জন্য। শুভ্রা রাতকে দেখে বলল, ঘুম ভেঙেছে তোমার? তাহলে চলো একসাথে খেয়ে নেই দুজনে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। শুভ্রার কথা শুনে রাত সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। তারপর এগিয়ে গিয়ে পুফির মাথায় হাত বোলালো। রাতকে দেখতেই রানু বেগম মৃদু স্বরে তাকে কাছে ডাকলেন। রাত কাছে গিয়ে বসতেই রানু বেগম নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন রাত আর শুভ্রাকে। রাত ভাত খেতে খেতে রানু বেগমের দিকে তাকালো। প্রথম প্রথম সে ভেবেছিল রানু বেগম খুবই রাগী স্বভাবের, কিন্তু এখন দেখে তার পুরোটাই উল্টো। পুরোই স্নেহশীল একজন মানুষ তিনি। রাতের খুব ভালো লাগলো রানু বেগমের ব্যবহার। তখনই গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজ কানে আসতেই কেঁপে উঠল রাত। তখনই ক্লান্ত ভঙ্গিতে ঘরে দ্রুত পায়ে ঢুকতে দেখা গেল রুদ্ধকে। রাত সেদিকে মুখে খাবার নিয়ে তাকিয়ে রইল। রুদ্ধ কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। পুফি তার পাপাকে দেখতেই লাফিয়ে লাফিয়ে রুদ্ধের পায়ের সাথে তাল মিলিয়ে প্রবেশ করলো তার পাপার রুমে। ঘরে ঢুকেই শার্টের বোতাম খুলতে খুলতে কাবার্ডের দিকে পা বাড়ালো রুদ্ধ। কাবার্ড খুলতেই নিজের জামা কাপড়ের জায়গায় মেয়েদের পোশাক দেখে কপাল কুঁচকে ফেলল রুদ্ধ। কাবার্ডের আরেক সাইডে খুলতেই দেখল সেখানেও মেয়েদের জিনিসপত্র। তারপর চোখ ঘুরিয়ে তাকালো ড্রেসিং টেবিলের দিকে। ড্রেসিং টেবিলে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল তার জিনিসপত্রগুলো সব এক কোণায় সরিয়ে মেয়েলি জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। বুঝতে সময় লাগলো না কে করেছে এই কাজ। তখনই পুফি এসে লেস ফুলিয়ে মিউ মিউ করে ডাকতে লাগলো তার পাপার মনোযোগ পাওয়ার জন্য। রুদ্ধ এক পলক সেদিকে তাকিয়ে কোলে তুলে নিল পুফিকে। বিছানার এক কোণে বসে আলতো হাতে আদর করে দিল পুফিকে। ক্লান্ত নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন গেছে তার। ডিপার্টমেন্টের হেড হওয়ার দরুন সব দায়িত্বই বলতে গেলে তার কাঁধে। আজ বৃহস্পতিবার, তাই বিকাল হওয়ার আগেই বাড়িতে চলে আসতে পেরেছে সে। পুফিকে বিছানার ওপর বসিয়ে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল জামা কাপড় হাতে নিয়ে। পুফিও বিছানার এক কোণে বসে অপেক্ষা করতে লাগলো তার পাপার। শহরের সবাই যখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাত ঘুম দিতে ব্যস্ত, আর তখন রাত বসে আছে শুভ্রার রুমের বারান্দায়। মনটা তার একটু খারাপ হয়ে আছে। পুফিকে সারা বাড়ি খুঁজেও যখন কোথাও পেল না, তখন শুভ্রার কাছে জানতে পারে রুদ্র যতক্ষণ বাড়িতে থাকে পুফিকে তখন পাওয়া যায় না। রাত বুঝতে পারল পুফি এখন তার পাপার কাছে আছে। তখনই রানু বেগম পারুল খালাকে দিয়ে ডেকে পাঠালো তাকে। নিচে নেমে দেখলেও রানু বেগম রান্নাঘরে পিঠা বানাতে ব্যস্ত হয়ে আছে। রাতকে দেখেই রানু বেগম বলে উঠলেন, রাত, মা এদিকে আয় তো। রুদ্ধের জন্য 1 কাপ কফি বানিয়ে দে তো মা। আধা ঘন্টা হয়ে গেছে,
ছেলেটা কফি চেয়েছে আমার, এখনও দিতে পারলাম না কাজের ব্যস্ততায়। রাত বিনয়ের সাথে আলতো করে বলল, দিচ্ছি মা। আপনি পিঠা বানানো শুরু করলেন কখন? টের পেলাম না তো। আমাকে ডাক দেবেন না? একা একা এত কিছু কেন করতে গেলেন? রাতের ব্যবহারে খুশি হলেন রানু বেগম। হাতের কাজ করতে করতেই বললেন, বাড়ির বউ হয়ে এসেছিস বলেই সব কাজ তোকে দিয়ে করাতে হবে নাকি? সংসারের ভার একসময় কাঁধে নিতেই হবে। ততদিন যতক্ষণ আমি পারছি তোকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তুই বরং এখন রুদ্ধের জন্য কফি করে নিয়ে যা। ছেলেটা আমার সেই কখন কফি চেয়ে গেছে। শাশুড়ির দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকলো রাত। রানু বেগম ভীষণ বিনয়ী একজন মানুষ, প্রচণ্ড মিশুক আর হাসি খুশি, তবে ছেলের মতো কিছুটা চাপা স্বভাবেরও। সহজে অনুভূতি নিয়ে প্রকাশ করতে পারে না সে। রুদ্ধের দরজার সামনে দাঁড়িয়ে আছে রাত। সে ভেবেছিল কফি বানিয়ে দেওয়া পর্যন্তই তার কাজ, কিন্তু তাকে যে রুদ্ধের রুমে গিয়ে তাকে কফিটা দিয়ে আসতে হবে সেটা সে কল্পনাও করেনি। এই মুহূর্তে অজানা ভয়ে হাত পা কাঁপছে তার। প্রথম সাক্ষাতেই সে বুঝে গিয়েছিল কি পরিমাণের রাগী এই লোকটা। এখন যদি তাকে দেখে আবার কিছু বলে, এমন দোটানা ভাবনা নিয়ে নিজের সাথে যুদ্ধ করেই পা বাড়ানো রুমের দিকে আলতো করে টোকা দিল দরজায়। রুদ্ধ তখন রুমের ভিতর ল্যাপটপে তার অফিসিয়াল কিছু কাজ করতে ব্যস্ত। একটা রিচার্জ করছে সে। লন্ডনে গিয়ে তার রিচার্জ কাজটা কমপ্লিট করতে চাচ্ছে সে। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আবেদন করেছিল তারা, মানে সে আর যারা এই রিচার্জ কাজে অংশগ্রহণ করেছে। তবে বর্তমানে পেন্ডিং রয়েছে সেটা। কাজের মাঝেই হুট করে দরজায় টোকা পড়তেই মনোযোগ নষ্ট হলো তার। দু হাত এক করে বুকে বুঝে বিছানায় মাথা এলিয়ে দিল রুদ্ধ। তারপর ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ছাড়া গলায় বলল, কাম ইন। অনুমতি পেতেই রাত এগিয়ে গিয়ে দরজা খুলে ধীর পায়ে সামনে এগোতে লাগলো। বিছানায় চোখ পড়তেই দেখতে পেল খাটে হেলান দিয়ে এক পা ভাঁজ করে তার উপর ল্যাপটপ রেখে কাজ করছে রুদ্ধ। আরেক পা সোজা করে রাখা যেই পায়ে ধরে আরাম করে শুয়ে আছে পুফি। পুফির দিকে রাগী চোখে তাকালো রাত। এই মেয়েকে সে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিল, আর সে কিনা তার পাপার পা ধরে শুয়ে আছে। কেন রে, পাপাকে পাহারা দিয়ে না রাখলে কেউ এসে নিয়ে চলে যাবে নাকি? নিতেও পারে অবশ্য, কারণ যা সুন্দর দেখতে তার পাপা, তাতে যে কারোর মন গলে যাবে নিমেষেই। গুটি গুটি পায়ে নিজের রুমে কারো আগমন টের পাওয়া মাত্রই চোখ তুলে তাকালো রুদ্ধ। সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। দুদিনের মাত্র দুবারই শাড়ি পরা অবস্থায় দেখেছিল মেয়েটাকে। শাড়ি পরা অবস্থায় মেয়েটাকে যতটা বড় দেখিয়েছিল, জামা পরে এখন ততটাই ছোট দেখাচ্ছে। মেয়েটাকে চুপচাপ থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলো কিছুটা। তারপর মেয়েটার চোখের দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করে পুফির দিকে চোখ পড়ল। খুক খুক করে হালকা কাশি দিয়ে উঠল রুদ্ধ। রুদ্ধের কাশির শব্দে হালকা কেঁপে উঠল রাত। রুদ্ধের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল রাত। মৃদু কণ্ঠে প্রতিধ্বনি করে বলল, আপনার কফি। রুদ্ধ মনে মনে ভাবল, যাক, কথা বলতে পারে তাহলে। সে তো ভেবেছিল মেয়েটা হয়তো বোকা, কারণ এই দুদিনে গতকাল রাতে ও সকালে যখনই দেখেছিল তখন মেয়েটার হাবভাব দেখে মনে হয়েছিল মেয়েটা কথা বলতে পারে না। রুদ্ধ চোখের ইশারায় তার পাশে থাকা টেবিলটা দেখিয়ে তারা গলায় বলল, রাখো। রুদ্ধের বলার সাথে সাথেই কফির মগটা টেবিলে রাখতে পা বাড়ালো রাত। তখনই পুফির খাবার বাটিতে পা বেঁধে কফি নিয়ে ধাপ করে রুদ্ধের গায়ের উপর পড়তে গেলেই এক হাতে রাতের কোমর আঁকড়ে ধরল রুদ্ধ। রাত বাম হাতে কফির মগ আঁকড়ে ধরল, আর অন্য হাত দিয়ে আঁকড়ে ধরল রুদ্ধের শক্তপোক্ত চওড়া বিশাল পিঠ। চোখ খিচে বন্ধ করে আছে রাত। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। এই মেয়ে আসতে না আসতেই একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে তার জীবনে। রাত নিজের অবস্থান বুঝতেই ছিটকে সরে আসলো রুদ্ধের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে। সরে এসে তাকালো রুদ্ধের দিকে, দেখলো রুদ্ধের বুকের ডান পাশে কিছুটা কফি পড়েছে। রাগে চোখ লাল হয়ে গেছে রুদ্ধের। চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সে। আচমকায় দাঁড়িয়ে পড়ল রাতের সামনে। এই মেয়ে, সমস্যা কি তোমার? সবসময় এভাবে লাফাও কেন? চুপচাপ কোনো কাজ করতে পারো না, ইডিয়েট একটা? উচ্চতায় রুদ্ধ বেশি লম্বা হওয়ায় রুদ্ধের বুকের কাছে গিয়ে পড়ল রাত। মাথা নিচু করে চোখ খিচে বন্ধ করে ফেলল রাত। মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো। আর তার সামনেই কপাল কুঁচকে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে রুদ্ধ। একটু আগে যে রামধমক দিয়েছে তাতে মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না রাত।
রুদ্ধের চোখে মুখে বিরক্তির ছাপ, মনে আয়তাল কুশ্রী পড়ছে রাত। চোখ বন্ধ রেখেই হাজারবার ইতিমধ্যেই বলে ফেলেছে এই যাত্রায় বেঁচে গেলে জীবনেও আর এই লোকের সামনে আসবে না সে। রুদ্ধ রাতকে চুপ থাকতে দেখে আবারও কিছু বলতে যাবে, সেই মুহূর্তেই কোনো মতে কফির কাপটা রেখে দৌড়ে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে রাত। রুম থেকে বের হয়ে শুভ্রার রুমের দিকে পা বাড়ালো রাত। শুভ্রার রুমে ঢুকে হাঁপাতে শুরু করল। তাকে এভাবে হাঁপাতে দেখে শুভ্রা পড়া বাদ দিয়ে অবুঝ চোখে চেয়ে রইল। রাত বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে শুভ্রার দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়ের কারণে সত্যি সত্যি কোনদিন আমি পটল তুলে ফেলবো দেখো। কথাটা বলেই আবার রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো রাত। অন্যদিকে বেচারি শুভ্রা আগাগোড়া কোনো কিছু না বুঝে হা করে তাকিয়ে রইল রাতের দিকে। নিজের পরনের ধূসর রঙা টি শার্টটা পাল্টে সাদা রঙের পরে নিয়েছে রুদ্ধ। ল্যাপটপটা পাশে বন্ধ করে ফেলে রেখেছে। পুফির ঘন পশমের ভাঁজে হাত গলিয়ে নাম না জানা মেয়েটার কথা ভাবতে লাগলো। মেয়েটা যে আচমকা দৌড় মারবে তা তার ধারণার বাহিরে ছিল। চোখজোড়া বুঝে বুকে হাত বেঁধে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে তার। দুপুর গড়িয়ে গেল নিঃশব্দে, যেন এক ক্লান্ত ভ্রমণকারী। সে তার পথ শেষ করে ধীরে ধীরে আড়াল হচ্ছে দিগন্তের দিকে। রোদের রেশ ফিকে হতে হতে সূর্য একটু কাত হয়ে দাঁড়ালো পশ্চিমে। বাতাসে একরকম নরম আলুসেমি, ধুলোয় ধরা সোনালি আলো। চারপাশে একটা ধীরে চলার আমন্ত্রণ। পাখিরা ডাকছে ফিরতি ঘরে ফেরার সুরে। গাছের ছায়া ক্রমশই লম্বা হতে হতে মাটিতে এক অদ্ভুত অলিখিত কবিতা লিখে রাখে। পরন্ত বিকেল সময় একটু থেমে থেকে চোখ মেলে তাকায় চারদিকে। শেষ বিকেলের রঙিন বিষণ্ণতা, একটু অপূর্ণতা আর কিছু না বলা কথা নিয়ে। আকাশের রং ধীরে ধীরে বদলে যেতে থাকে। গাঢ় নীলের গায়ে লেগে যায় সোনালি, কমলা আর হালকা গোলাপি আজ। এমন পরন্ত বিকেলেই কিছু গল্প থেমে যায়, কিছু শুরু হয় আর কিছু চিরকাল অসম্পূর্ণ থেকে যায়। আসরের নামাজ শেষ করে নিচে নেমে আসলেও রাত। আহাদ আব্রাহামের মা মানে তার দাদি শাশুড়ি জামিনা বানু এসে পৌঁছে পড়বেন আর কিছু সময় পরে। আহাদ আব্রাহাম এবং রানু বেগম দুজনে নিচে বসে অপেক্ষায় আছেন তার। রাত নিচে নামতেই শুভ্রাও তার পিছু পিছু নেমে এসে দাঁড়ালো। কিছু সময় পরেই গাড়ির হর্ন বেজে উঠল। আহাদ আব্রাহাম ব্যস্ত হয়ে দ্রুত এগিয়ে গেলেন গেটের কাছে। নিজ হাতে গাড়ির দরজা খুলে মায়ের হাত ধরে গাড়ি থেকে আলতোভাবে নামিয়ে নিয়ে আসলেন তাকে। জামিনা বানুর সাথে সিলেট থেকে রুদ্ধের চাচাতো ও ফুফতো ভাই বোন জিহাদ, মৃত্তিকা, মৃদু আর রুদ্র এবং তার বাবার বন্ধুর মেয়ে চিত্রা এসেছে। জিহাদ আর রুদ্র জামিনা বেগমের বোনের ছেলের ছেলে। রুদ্র এবং রুদ্ধ দুজনেই সমবয়সী। জিহাদ রুদ্ধের থেকে 3 বছরের ছোট। জিহাদ বর্তমানে মাস্টার্স কমপ্লিট করেছে। মৃত্তিকা, মৃদু তারা দুজনেই জামিনা বানুর বোনের মেয়ের মেয়ে। জিহাদ আর চিত্রা সমবয়সী। মৃত্তিকা অনার্স 2য় বর্ষের ছাত্রী আর মৃদু অনার্স 1ম বর্ষের ছাত্রী। এক এক করে হই হুল্লোড় করতে করতে বাড়ির ভিতর প্রবেশ করল তারা বাড়ির ভেতর প্রবেশ করতেই শুভ্রা তাদেরকে দেখে দৌড়ে কাছে গেল। দাদিমণিকে দেখতেই লাফিয়ে গিয়ে জড়িয়ে ধরল তার দাদিমণিকে। আদর করে চুমু খেলো গালে। রানু বেগম গিয়ে হাত ধরে নিয়ে আসলেন তার শাশুড়ি মাকে। ঘরের ভেতরে এনে সোফায় বসিয়ে দিলেন তাকে। তখনই পারুল খালা সবার উদ্দেশ্যে ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসলো। রুদ্র, জিহাদ, মৃত্তিকা, মৃদু ও চিত্রা এক এক করে সালাম দিল চাচা চাচিকে। তারপর এক এক করে সব জড়িয়ে ধরল শুভ্রাকে। রাত তখন পেছনে দাঁড়িয়ে নীরবে দেখছে সবকিছু। তার দিকে এখনো চোখ পড়েনি কারো। তখনই আহাদ আব্রাহাম রাতকে নরম গলায় ডাকলেন নিজের কাছে। রানু বেগম উঠে গিয়ে রাতের হাত ধরে তার শাশুড়ি মা জমিনা বানুর ডান পাশে বসিয়ে দিলেন। সবার চোখ তখন রাতের দিকে। রানু বানু শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বললেন, আম্মা, এই যে আমাদের রুদ্ধের বউ রাত। জামিনা বানু আলতো করে রাতের গালে হাত দিয়ে দেখতে লাগলেন তার নাত বউকে। রুদ্ধ তারও খুবই আদরের। রাতকে দেখা মাত্রই খুবই পছন্দ হয়ে গেল তার। নিজের ব্যাগ থেকে সোনার বালা বের করে হাতে পরিয়ে দিলেন রাতের। বালাটা তার ব্যাগেই ছিল, কারণ সিলেটে গিয়েছিল নিজের বোনের নাতনির সাথে রুদ্ধের বিয়ের কথা বলতে। ভেবেছিল মেয়ে পছন্দ হলে বালা পরিয়ে দিয়ে পাকাপোক্তভাবে কথা বলে আসবে। কিন্তু তার আগেই রুদ্ধ বউ নিয়ে এলো বাড়িতে। জামিনা বানু ছোট্ট করে চুমু খেলো রাতের গালে। রানু বেগম তখন পেছন থেকে হাত বুলিয়ে দিলেন রাতের মাথায়। এই মুহূর্তে রাতের ভীষণ লজ্জা লাগতে লাগলো। হুট করে এত অপরিচিত মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো।
তখনই অলস ভঙ্গিতে সিঁড়িতে ধপধপ পা ফেলে নেমে আসলো রুদ্র নিজের হৈহুল্লোর আওয়াজে। রুদ্রকে নামতে দেখেই রুদ্র গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। সমবয়সী হওয়ায় তাদের সম্পর্কটা বেশ মজবুত। রুদ্রকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কামটা কি তুমি ঠিক করলা মামা? চিত্রা বেচারির অবস্থা খারাপ হয়ে গেছে চাকা খেয়ে। তোমার বিয়ে হয়ে গেছে শোনার পর বেচারির বেহাল অবস্থা। কথাটা বলেই রুদ্রের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে শয়তানি হাসি দিল রুদ্র। জিহাদ তখন তাদের পেছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসতে লাগলো। রুদ্রের কথায় পাত্তা না দিয়ে এগিয়ে গেল তার দাদিমার কাছে। মুস্কি হেসে সালাম দিয়ে সোফায় জামিনা বানুর বাম পাশে খালি থাকা জায়গায় গিয়ে বসে পড়ল। তারপর বাম হাত দিয়ে জামিনা বানুর গলা জড়িয়ে ধরে তাকে টেনে নিল বুকে। রাত মাথা উঠিয়ে চাইল তার ব্যক্তিগত পুরুষটির দিকে। মনে মনে বলে উঠল, মানুষটা এত সুন্দর কেন? এই মানুষটা তার নিজস্ব ব্যক্তিগত পুরুষ, যে কিনা শুধু একান্তই তার। ইস, তার জামাইটা এত হ্যান্ডুস কেন? উফ, নিজের অজান্তেই হা করে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রাত রুদ্রের দিকে। পরক্ষণে মনে পড়ল সবার সামনে এভাবে বেহায়া হয়ে কিভাবে তাকিয়ে থাকতে পারল সে। ছি, এসব ভাবতে ভাবতেই চোখ নামিয়ে ফেলল আবার। তবে তার অজানা থেকে গেল যে পুরোটা সময় কেউ একজন তার এই দৃষ্টি গভীর পর্যবেক্ষণ করে গেছে নীরবে। জামিনা বানু রুদ্ধের মুখে হাত বুলিয়ে তাকে আদর করে দিচ্ছে। তখনই রুদ্ধ জামিনা বানুর কপালে চুমু খেয়ে তার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে জিজ্ঞেস করে বলল, এতদিন ঘুরে বেরিয়ে কেমন লাগলো কলিজা? ঠিক করে ওষুধগুলো খেয়েছিলে তো সময় মতো? জামিনা বানু তার নাতির গালে নিজের কপাল ঠেকিয়ে বললেন, তোমাদের ছাড়া মন কেমন করছিল, থাকতে ইচ্ছে হয়নি, তাই তো এত জলদি চলে আসলাম। আর তার মধ্যেই তুমি হুট করে আমার সতীন নিয়ে হাজির হলে। জামিনা বানুর কথায় হো হো করে হেসে উঠল রুদ্র। তার সাথে যোগ দিল জিহাদও। রাত লজ্জায় মুস্কি হেসে মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই রুদ্র ছোট ছোট চোখ করে অগোচরে তাকালো তার দিকে। তাদের কথার মাঝেই আহাদ আব্রাহাম উঠে এসে বলল, তোমরা এখন যে যার রুমে যাও। মা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাকে এখন বিশ্রাম নিতে দাও। কথা শেষ করে নিজ হাতে জামিনা বানুকে আলতো হাতে তুলে জামিনা বানুর রুমের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। পারুল খালা অনেক আগেই তার জিনিসপত্র রুমে পৌঁছে দিয়ে এসেছে। জামিলা বানু উঠতেই রুদ্ধ নিজের ঘরে চলে গেল। এদিকে বিষণ্ণ চোখে তাকালো চিত্রা। মুখটা শুকিয়ে এলো তার। কোনো মতে চিত্রা মৃত্তিকার হাত খামচে ধরে গেস্ট রুমের দিকে হাঁটা দিল। মৃদু এতক্ষণ চুপ করে বসে থাকলেও এখন সে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল রাতের উপর। শক্ত করে জড়িয়ে ধরল রাতকে। আচমকা আক্রমণে কেঁপে উঠল রাত। কিছুটা ঘাবড়ে গেল সে। এমনভাবে যে তাকে জড়িয়ে ধরবে সেটা বুঝতে পারেনি সে, কারণ আসার পর থেকে কেউই তার সাথে কথা বলেনি। মৃদু রাতকে জড়িয়ে থেকেই আদুরি কণ্ঠে বলে উঠল, ভাবি তুমি কি মিষ্টি দেখতে, মাশাল্লাহ। এই জন্যই তো বলি আমাদের বিয়ে বিদ্রোহী ভাইটা হুট করে বিয়ে করে ঘরে বউ নিয়ে এলো কেন? কথাটা বলেই টুস করে চুমু খেলো রাতের গালে। নিজের থেকে বয়সে বড় একটা মেয়ের মুখে এভাবে ভাবি ডাক শুনতে কিছুটা অস্বস্তি লাগলো রাতের। মাথা নিচু করে মুচকি হাসলো রাত। রাত কোমল কণ্ঠে বলল, আমি আপনার অনেক ছোট আপু, আমাকে ভাবি বলে ডাকতে হবে না, নাম ধরেই ডাকতে পারেন। রাতের কথায় মিষ্টি হেসে উঠল মৃদু। তারপর রাতকে আরেকটু জড়িয়ে ধরে বলল, বয়সে ছোট হলেও সম্পর্কে তুমি আমাদের অনেক বড়, আমাদের কাজিন মহলের সবার বড় রুদ্ধ ভাই, আর তুমি হলে তার বউ। তোমাকে নাম ধরে ডাকার সাহস ইচ্ছে আমার কেন, কাজিন মহলের কারোরই নেই, তাই এত লজ্জা পেতে হবে না। হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো রাত। তারপর মৃদু তাকে বলে গেস্ট রুমের উদ্দেশ্যে পা বাড়ালো ফ্রেশ হতে। তখনই রুদ্র গিয়ে পাশে বসলো রাতের। রুদ্র বসতেই শুভ্রা গিয়ে বসলো তার ভাইয়ের পাশে। রুদ্রকে দেখতেই রাত বিনয়ী হাসি দিল। রুদ্র রাতের মাথায় হাত রেখে নরম কণ্ঠে বলল, হুট করে এইভাবে বিয়ে হয়ে যাওয়ার বিষয়টা আপাতত আমি আর জিয়াদ বাদে আর কেউ জানে না। তুমি বিষয়টা নিয়ে বেশি ভেবো না। রুদ্র কখনো এমন কাজ করবে না যার কারণে তোমাকে সবার সামনে অপমানিত হতে হয়। তুমি এখন ওর অর্ধাঙ্গিনী,
তোমার সম্মান মানে রুদ্রের সম্মান। তাই বেশি ভেবো না, সময় দাও, নিজেদের আনসিন মুড়ে থাকো। ওকে বাবি পাখি। রাত আলতো করে মাথা নাড়ালো রুদ্রের কথায়। কথাটা বলেই মুচকি হেসে স্থান ত্যাগ করলো রুদ্র। শুভ্রা তখন ধূপ করে এসে বসলো রাতের পাশে। ঠিক তখনই জিহাদ তার পা ধরে এক লম্বা রাত আলতো করে মাথা নাড়ালো রুদ্রের কথায়। কথাটা বলেই মুচকি হেসে স্থান ত্যাগ করলো রুদ্র। শুভ্রা তখন ধূপ করে এসে বসলো রাতের পাশে। ঠিক তখনই জিহাদ তার পা ধরে এক লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাবিজান কেমন আছেন? আমি আপনার একমাত্র দুই মাত্র দেবর, দোয়া দিন আমাকে। আচমকা পা ধরায় হক চুকিয়ে গেল রাত। জিহাদের অবস্থা দেখে হো হো করে হেসে উঠল শুভ্রা। জিহাদের করা এমন কাণ্ডে কিছুটা অবাক হলে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হেসে উঠল রাত। তখনই মৃত্তিকা এসে হাজির হলো তাদের মাঝে। শুভ্রাকে টান মেরে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে রাতের পাশে বসলো। তারপর মিষ্টি করে হেসে জড়িয়ে ধরল রাতকে। বিনয়ী স্বরে বলল, কখনো ভাবে চলে যাওয়াই রাগ করনি তো? আসলে চিত্রার এত পরিমাণের মাথা ব্যথা করছে যে বেচারের বমি আসছিল, তাই তখন এভাবে হট্টগোল করে গেস্ট রুমে চলে এসেছিলাম। রাত সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে বলে উঠল, ছি ছি আপু, রাগ করতে যাব কেন? আমি একটুও রাগ করিনি সত্যি। রাতের বলার ভঙ্গি দেখে হেসে উঠল মৃত্তিকা। রাতকে ভীষণ পছন্দ হয়েছে তাদের সবার। মিষ্টি করে হেসে রাতের দিকে তাকিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। ভীষণই মায়াবী দেখতে মেয়েটা। চোখজোড়া ভীষণ সুন্দর মেয়েটার, গাঢ় গোলাপি ঠোঁট সূক্ষ্মভাবে বাঁকানো, যেন অর্ধেক বলা কোনো কথা এখনো থেকে গেছে সেখানে। মুখের বাম গালে চোখের নিচে ছোট্ট একটা তিল, যেন অবাক করা চাঁদের গায়ে একটুখানি দাগ। দেখলেই মন জুড়িয়ে যায়। প্রথম নজরে যে কারো মন ধরে যাবে রাতকে। কোমর পর্যন্ত লম্বা রেশমি গাঢ় কালচে বাদামি রঙের চুল তার। উজ্জ্বল হলদে দীপ্ত গায়ের রং তার, ঠিক যেন সূর্য ডোবার আগে পড়ন্ত রোদের শেষ আলো তার গায়ে এসে পড়ে থেকে গেছে। মনে মনে মাশাআল্লাহ বলে উঠল মৃত্তিকা। তোমরা বরং রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে সবাই আড্ডা দেব। শুভ্রার কথায় রাতও সম্মতি জানিয়ে বিশ্রাম নিতে বলল তাদের। এক এক করে যে যার জন্য বরাদ্দ করে রাখা রুমে চলে গেল। রুদ্র ও জিহাদ থাকবে এক রুমে, মৃদু থাকবে শুভ্রার সাথে, আর চিত্রা এবং মৃত্তিকা থাকবে এক রুমে। সন্ধ্যার ধূসর আলো ধীরে ধীরে ম্লান হতে লাগলো। আকাশের গায়ে ছোপ ছোপ নীলচে রং ঘনিয়ে উঠতে লাগলো নিঃশব্দে। পশ্চিম দিগন্তের শেষ রংটুকু হারিয়ে যেতে না যেতেই চারপাশে নেমে এলো হালকা অন্ধকার। গাছের পাতাগুলো একে একে ছায়ায় মিশে গেল। পাখিরা নিজ নিজ আশ্রয় স্থানে ফিরে গেল। বাতাসের গতিও যেন একটু মন্থর হয়ে এলো। রাত বাজে 9:45। এতক্ষণ শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কাজ করছিল রাত। সন্ধ্যা থেকেই গল্প করেছে শুভ্রা, মৃত্তিকা আর মৃদু সহ সবার সাথে। রুদ্র এখন রুদ্ধের সাথে গল্প করতে ব্যস্ত রুদ্ধের রুমে। জিহাদ আর চিত্রা দুজনেই ঘুমোচ্ছে। ফ্রেশ হয়ে কোনো রকম অল্প কিছু খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। লম্বা সময় জার্নি করার কারণে মাথা ব্যথা করছে তাদের। টানা অনেকক্ষণ গল্প করে রাত পরে নিজেই উঠে এসেছে শাশুড়ি মাকে সাহায্য করতে। যদিও তিনি কড়াভাবে নিষেধ করে দিয়েছিল রাতকে রান্নাঘরে আসতে, তবুও রাত শোনেনি। হাতে হাতে ডাইনিং টেবিলে খাবার সাজাতে লাগলো রাত। বেশি ভারী খাবার করেনি আজ রানু বেগম। লাউ শাক, ডাল ভুনা আর আলু ভর্তা করেছে, শুধু সাথে সাদা ভাত। যেহেতু দীর্ঘ সময় জার্নি করে এসেছে, তাই রাতের খাবারটা হালকা পাতলা রেখেছে সে। রাত গিয়ে শুভ্রা, মৃত্তিকা এবং মিরুকে ডেকে আনলো রাতের খাবার খেতে। তারপর তার শ্বশুর আহাদ আব্রাহামকে ডেকে পা বাড়ালো জামিনা বানুর রুমের দিকে। জামিনা বানুর রুমে ঢুকতেই তাকে নামাজের পার্টিতে দেখলেও রাত। নামাজ শেষ করে বসে বসে তসবিহ গুনছেন জামিনা বানু। পরনে তার দামি জামদানি শাড়ি। তাকে দেখেই বোঝা যায় যুবতী বয়সকালে তিনি কতটা শৌখিন ছিলেন। জামিনা বানুর আচার আচরণ এবং ব্যবহারে আভিজাত্যের ছোঁয়া আছে। তাকে দেখতেও ভীষণ আদরে। রাতের মনটাই ভালো হয়ে গেল জামিনা বানুকে দেখে। রাতের সব সময় শখ ছিল তার নানি শাশুড়ি অথবা দাদি শাশুড়ি থাকবে। তার এতদিনের শখটা আচমকাই যেন পূরণ হয়ে গেল। রাত ধীর পায়ে আসতে গিয়ে বসলেন তার কাছে। মিষ্টি করে আলতো স্বরে ডাকলো দাদিমা বলে। দাদিমা ডাক শুনতে পিছনে ফিরে তাকালেন তিনি। তার নাতি নাতনিদের মধ্যে একমাত্র রুদ্ধই তাকে দাদিমা বলে ডাকে।
এই বিষয়টা রাতের জানা নেই, যদিও রাতের দিকে ফিরে মিষ্টি হাসলেন তিনি বলতে বাধ্য যে রাতকে তার প্রথম দেখাতেই মনে ধরেছে, ভীষণ পছন্দ হয়েছে তার রাতকে নাতবউ হিসেবে। দাদিমার হাসির উত্তরে রাতও মিষ্টি করে হেসে বলল, আপনার নামাজ পড়া শেষ হলে রাতের খাবার খেতে চলুন দাদিমা। রাতের কথা সম্মতি জানিয়ে আসতে উঠে পড়ল জামিনা বানু রাতের হাত ধরেই। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। রাত ডাইনিং টেবিলে পৌঁছে গিয়ে দেখল রুদ্র ততক্ষণে নেমে বসে পড়েছে। রুদ্র আর জিহাদ তার পাশে বসেছে, বিপরীতে বসেছে মৃত্তিকা, মৃদু, শুভ্রা এবং চিত্রা। রাত তাকালো রুদ্রের দিকে। রুদ্রের গায়ে এখন সাদা টি শার্টটির বদলে ফুলহাতা সাদা শার্ট। এক মনে ফোরে কি যেন করে যাচ্ছে সে। রাত দাদিমার হাত ধরেই তাকে বসিয়ে দিল ডাইনিং টেবিলে। আহাদ আব্রাহাম অনেক আগেই বসে পড়েছে টেবিলে। সবাই জামিনা বানুর আসার অপেক্ষায় ছিল এতক্ষণ। তিনি এসে ডাইনিং টেবিলে বসতেই এক এক করে সবাই খাওয়া দাওয়া শুরু করলো। রাত এবং রানু বেগম বাদে। রানু বেগম খাবেন সবার শেষে। রাতকে রানু বেগম সবার সাথে বসতে বললে রাত বলে ওঠে সে তার সাথে সবার শেষে খেয়ে নেবে। এত মানুষের মাঝে অস্বস্তি লাগতে পারে ভেবে তিনিও জোর করেনি রাতকে। একে একে সবার খাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার মাঝেই রাতের চোখ গিয়ে আটকে গেল চিত্রার দিকে। মেয়েটা আসার পর থেকেই একটা শব্দ শুনতে পায়নি তার মুখ থেকে। রাত একদম চুপচাপ হয়ে আছে মেয়েটার ড্রেস আপ দেখে বোঝা গেল সে খুবই আধুনিক। লেডিস শর্ট গেঞ্জি এবং একটা প্লাজো পরে আছে সে, গায়ে ওড়না নেই। আর চোখে রুদ্ধকে দেখছে আর খাচ্ছে মেয়েটা। চুলে তার কালচে খয়েরি কালার করা, হাতের নখে আছে বিশাল বড় ফেক নেলস। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রাত চিত্রাকে দেখে মোটেও তার মনে হচ্ছে না যে সে এই কাজিন মহলের কেউ। চিত্রা যে রুদ্ধর কাজিন না সে বিষয়টা সে এখনও জানে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সব গুছিয়ে উপরে আসতেই তার হুট করে মনে পড়ল আজ তাকে রুদ্ধের সাথে এক রুমে থাকতে হবে। পরক্ষণে মনে পড়ল শুধু আজ না, আজ থেকে প্রতিদিনই তাকে রুদ্ধের সাথে থাকতে হবে। এটা ভাবতেই গলায় শ্বাস আটকে গেল রাতের। সে ভেবেছিল শুভ্রার রুমে লুকিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু মৃদু সে রুমে থাকায় তা আর সম্ভব হলো না। রুদ্ধের রুমের সামনে গিয়ে পায়চারি করতে লাগলো রাত। অসম্ভব অস্থির লাগছে তার। দুপুরবেলায় লোকটার গায়ে কফি ঢেলে দিয়েছে সে। তখনকার করা সেই কাজের জন্য তাকে যদি এখন বকা দেয়, এমনিতেও প্রচণ্ড ভয় পায় সে রুদ্ধকে। দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। মনে মনে হনুমান বলে রুদ্ধকে বকে দিতে ভুলল না রাত। তারপর জোরে শ্বাস নিয়ে দরজা খুলে আবার আটকে দিল দরজা। তার এমন কাণ্ড কারখানা এতক্ষণ তার পেছনে দাঁড়িয়েই বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দেখছিল রুদ্রের সাথে গল্প করতে করতে ছাদে গিয়েছিল তারা। কেবলই রুমে ফিরল সে। দরজার সামনে দাঁড়িয়ে রাতকে এমন করতে দেখে চুপ করে দাঁড়িয়ে গিয়েছিল সে। হাতল ধরেই রাত মাথাটা এলিয়ে দিল দরজায়। সেভাবেই মাথাটা দরজার সাথে লাগিয়ে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। হঠাৎই পেছনে কারো অস্তিত্ব টের পেতেই পেছনে ফিরে তাকালো রাত। পেছনে ফিরে রুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখেই ভয়তে লাফিয়ে উঠল। আচমকা রুদ্ধকে এভাবে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল রাতকে এমন হাঁসফাঁস করতে দেখে সোজা হয়ে দাঁড়ালো রুদ্ধ। তারপর পকেটে হাত গুজে রুমে ঢুকে গেল রাতের পাশ কাটিয়ে। বাহিরে তখন রাত দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ভিতরে যাবে কিনা তা নিয়ে। লোকটাকে দেখলেই ভয়তে তার গায়ে কাটা দেয়, কেন সে নিজেও জানে না। বিষয়টা নিয়ে রাত প্রচণ্ড বিরক্ত। তখনই আচমকা পেছন থেকে রুদ্ধ তার ছোট্ট মাথাটা ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিল ঠাস করে। বিষয়টা এত দ্রুত ঘটে গেল যে রাত কিছু বুঝে ওঠার আগেই রুদ্ধ তার মাথা ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা দিল। বোকার মতো ড্যাব ড্যাব করে রাত রুদ্ধের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে পা বাড়ালো ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চোখ গেল বিছানায় এখন আর শুয়ে থাকার রুদ্ধের দিকে, যার পাশে চুপটি করে শুয়ে আছে পুফি। রুদ্ধ চোখ বুজে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে পুফির গায়ে। রাত ভাবল সে এখন কোথায় শোবে? রুদ্ধের পাশে এক বিছানায়। চোখ মেলে তাকিয়ে রাতকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্ধ কপাল কুঁচকে বলে উঠল, সারা রাত ভূতের মতো এভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যান থাকলে বারান্দায় গিয়ে দাঁড়াতে পারো। রাত 12টার পর তোমার আরো সংঘর সাথে চলে আসবে সেখানে। রুদ্ধের কথায় কেঁপে উঠল রাত। ভূতে তার ভীষণ ভয়। মাথা নিচু করে মৃদুস্বরে জিজ্ঞেস করল, আমি কোথায় ঘুমাবো? রাতের এমন প্রশ্নে ছাড়া গলায় রুদ্ধ ব্যঙ্গ করে উত্তর দিল,
এত বড় বিছানায় যদি না হয় তাহলে বাথরুমে শুতে পারো। কথাটা বলে পুফিকে তার জায়গায় শুইয়ে দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল রুদ্ধ। রুদ্ধ শুয়ে পড়তেই গুটি গুটি পায়ে রাত গিয়ে শুয়ে পড়ল তার বিপরীত পাশে। রাত বিছানায় এসে শুতেই ঠাস করে লাইট নিভিয়ে দিল রুদ্ধ। রুদ্ধ লাইট অফ করতেই রাত রুদ্ধের দিকে তাকালো। সে এখন কিভাবে এই লোককে বলবে যে তার অন্ধকারে ভয় করে? উপায় না পেয়ে বেচারি রাত এত বড় খাটের এক কোণায় পড়ে রইল। পুরো রুম অন্ধকারে ঢেকে আছে। হুট করে ভয় লাগতে লাগলো তার। ভয়তে একটু একটু করে সরতে লাগলো রাত। এক আঙ্গুল উঁচিয়ে হাতরে খুঁজতে লাগলো রুদ্ধকে। আঙ্গুল দিয়ে রুদ্ধের শক্তপোক্ত বিশাল পিঠে গিয়ে ঠেকতেই খুঁজে পেল তাকে। রুদ্ধের পিঠের কাছে সরে শোভে তখন খেয়াল করলো পুফি তাদের মাঝে অর্ধেকের বেশি জায়গা নিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। রাত পুফির দিকে একবার তাকিয়ে পুফিকে কোলে তুলে নিজের পাশে শুইয়ে দিল। তারপর আস্তে গিয়ে শুয়ে পড়ল রুদ্ধের পিঠ ঘেঁষে। রুমের সমস্ত শব্দ থেমে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে রুমটা। রুদ্ধের পিঠে নিজের পিঠে লাগিয়ে চোখ বন্ধ করল রাত। আরেক হাতে পুফিকে ধরে রাখলো। তারপর কোনো রকম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। রুদ্ধ তখন রাতের এসব কাণ্ড দেখে উল্টো পাশ ফিরে বিরক্তিতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর রাতকে পাত্তা না দিয়ে নিজের মতো উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আস্তে রাতও গভীর ঘুমিয়ে চলে গেল। এখনও পুরোপুরি জেগে ওঠেনি পৃথিবী। চারপাশে সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরে, যেন আকাশের বুক চিরে নিঃশব্দে উকি দিচ্ছে নতুন দিনের সূচনা। আকাশের রং তখনও ফ্যাকাশে নীল, তাতে হালকা সোনালি ছায়া পড়েছে পূর্ব দিগন্ত থেকে। বাতাসে একটা স্বচ্ছ ঠান্ডা ভাব, যেন রাত আর সকাল একসঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে শেষ আলোর দ্বিপথে। ছোট ছোট শব্দ দূরে কোথাও একটা ঘুঘুর ডাক কিংবা শীতল বাতাসে কেঁপে ওঠা পাতার কণ্ঠস্বর সব মিলে এক নিঃশব্দ সঙ্গীত সৃষ্টি করছে। বারান্দার দরজা গতকাল রাতেও লাগায়নি রুদ্ধ, তবে ইচ্ছে করে লাগায়নি সে। বারান্দার সফেদ পাতলা পর্দা ভেদ করে সুরসুর করে বাতাস ঢুকছে ভেতরে। ছোট ছোট চড়ুই পাখি গ্রিলে ছোট ছোট ফাঁক ভেদ করে ভেতরে ঢুকে কিচিরমিচির করতে ব্যস্ত হয়ে পড়েছে যেন। আচমকা নাকের কাছে সুরসুরি লাগতেই ঘুম ছুটে গেল রুদ্ধের। ঘুম থেকে উঠতেই পিট পিট করে চোখ মেলে চাইল সে। হুট করে বুকের ডান পাশটায় ভারী ভারী ঠেকল তার। চোখ ছোট ছোট করে সেদিকে তাকাতেই দেখতে পেল এলোমেলো হয়ে শুয়ে থাকা মেয়েটা তার বুকের মাঝে। পুফির ঘুম ভেঙেছিল আরও আগে। রুদ্ধের পায়ের কাছে বসেছিল সে। পুফি রুদ্ধের ঘুম ভেঙে গেছে দেখেই আদর নিতে ছুটে এলো। রুদ্ধের বুকের উপর উঠিয়ে আলতো করে মাথা ঘষে দিল রুদ্ধের গালের সাথে। রুদ্ধ হাত বাড়িয়ে আদর করে দিল তাকে। তারপর বুকের কাছে লুটিয়ে থাকা আরেকটা বিড়ালের দিকে তাকালো সে। মেয়েটা কখন তার এত কাছে চলে আসলো ভাবতে লাগলো তা। তারপর আলতো করে রাতকে বালিশে শুইয়ে দিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আলসেমি ছাড়ল রুদ্ধ। দুপাশে হাত মেলে দিয়ে তারপর গিয়ে পুফির খাবার বাটিতে ক্যাট ফুড ঢেলে দিল তাকে। খাবার পেয়ে এক লাফে খাট থেকে নেমে গেল পুফি। তারপর লেজ নাড়াতে নাড়াতে খেতে থাকলো। রুদ্ধ এক পলক সেদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। পুফি খাবার খেয়েই ওয়াশরুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার পাপা বের না হওয়ায় আবার বিছানার ওপর লাফ দিয়ে উঠে বসে পড়ল। তাদের রুমে হুট করে নতুন কাউকে দেখে কিছুটা অবাক হলো সে। গতকাল রাতে পুফি ঘুমিয়েছিল যখন রাত এসেছিল, তাই সে তখন রাতকে দেখেনি। নাক টেনে রাতের গন্ধ নিল পুফি। তারপর আস্তে গিয়ে রাতের গায়ের উপর উঠে গোল হয়ে গিয়ে বসলো। ড্যাব ড্যাব করে দেখতে লাগলো রাতকে। সে রাতকে চেনে, এর আগেও দুবার দেখেছে সে। তাকে ভীষণ আদর করেছিল রাত। আহ্লাদি হয়ে রাতের মুখের সঙ্গে নিজের মাথা ঘষতে লাগলো পুফি। আচমকা নরম তুলতুলে ছোঁয়া পেয়ে ঘুম হালকা হয়ে আসলো রাতের, কিন্তু চোখ খুলল না। রুদ্ধ ততক্ষণে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে বিছানায় রাতের গায়ের উপর পুফিকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। মেয়েটা দেখি এখন তার মেয়েকেও বশ করে নিয়েছে। রুদ্ধের তুলা কন্যা ওরফে পুফি খুবই খুঁতখুঁতে স্বভাবের বিড়াল, সহজে কারো কাছে যায় না। পুফির দিকে এক পলক চেয়ে বারান্দায় পা বাড়ালো রুদ্ধ। রুদ্ধকে বারান্দায় যেতে দেখে পুফিও তার পিছু পিছু লেজ সোজা করে দৌড় দিল। ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে রাত। ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু এখনও চোখ খোলেনি সে। পিটপিট করে চাইলো আলতো করে।
উঠে বসতেই হুট করে মন খারাপ হয়ে গেল তার। আজ তার মাকে ভীষণ মনে পড়ছে। মা তাকে সবসময় মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে ওঠাতো। বাড়ি থেকে আসার পর একবারের জন্যও কথা হয়নি তার কারো সাথে। মুখ ফুটে কাউকে বলতেও পারছে না যে আমাকে নিয়ে যাও ও বাড়ি। আমার সবাইকে ভীষণভাবে মনে পড়ছে, খুব মিস করছি। রুদ্ধ রুমে ঢুকে রাতকে এভাবে বিষণ্ণ হয়ে চুপচাপ বসে থাকতে দেখেও কিছু বলল না। বিনা কারণে কথা বলা পছন্দ না তার। তবুও রাত এভাবে ঝিমোচ্ছে। ভ্রু কুঁচকে এগিয়ে গেল রাতের দিকে। রাতের কপালে রুদ্ধ তার ডান হাতের এক আঙুল দিয়ে মাথা উঁচিয়ে ধরে বলল, এই মেয়ে, তোমার ঘাড়ে ভূত টুত আছে নাকি? ভূতের মতো এমন করে আছো কেন? হ্যাঁ, রাত রুদ্ধের দিকে পিট পিট করে তাকালো। রুদ্ধ বিরক্ত হলো। এই মেয়েকে কিছু বললে এভাবে তাকিয়ে থাকে কেন? রুদ্ধের এমন কথাই রাত কপালে ভাঁজ ফেলল। আজব তো, সে কখন কি করল? সে ঘুম থেকে উঠলই তো কেবল। এই গরিলার মাথায় সমস্যা আছে নাকি? রাত কিছু বুঝে উঠতে না পেরে বোকা বোকা কণ্ঠে বলল, কি হয়েছে? আমি কি কিছু করেছি? রুদ্ধ রাতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে কার সাথে কথা বলছে? এই মেয়ের সাথে কথা বলা আর দেয়ালের সাথে কথা বলার সমান। রাতের প্রশ্নের উত্তর না দিয়ে বারান্দার দিকে পুনরায় পা বাড়ল রুদ্ধ। রাত সেদিকে কিছু না বুঝে তাকিয়ে রইল। আজ শুক্রবার, আজ বন্ধের দিন, তাই রুদ্ধের কোনো তাড়া নেই আজ। এত সকালে ঘুম ভেঙে গেছে যেহেতু, তাই ভাবলো বারান্দায় বসে কিছুক্ষণ বই পড়বে। তাই আবার পা বাড়ল বারান্দায়। রাত ধীর পায়ে বিছানা থেকে নামলো। তারপর পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়লো রুম থেকে। নিচে গিয়ে দেখলো পারুল খালা ঘর ঝাড়ু দিচ্ছে। রাত রান্নাঘরে ঢুকে পড়লো। তারপর ভাবতে লাগলো কি রান্না করবে আজ সকালে। তখন দেখলো পারুল খালার রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে গরুর মাংস বের করছে। রাতকে দাঁড়িয়ে থাকতে দেখেই জিজ্ঞেস করলো, এত জলদি উঠে পড়লেন যে আম্মা, কিছু লাগবো? রাত মুচকি হেসে জবাব দিল, না খালা, আমার কিছু লাগবে না। আর আমাকে আপনি করে বলতে হবে না। আপনি বরং আমাকে তুমি করেই বলবেন, কেমন? জবাবে মাথা নেড়ে হাসলেন তিনি। রাতের ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন তিনি। মেয়েটা সবসময় শান্ত হয়ে থাকে, তাই সে ভেবেছিল হয়তো অহংকারের কারণে কথা বলে না। বড়লোক বাড়ির মেয়ে বলে কথা, তার উপর আবার বড় বাড়ির বউ হয়েছে। কিন্তু তার এ ভুল ধারণা ভেঙে দিল রাত। ততক্ষণে রাত আটার কৌটো থেকে আটা বের করে সেদ্ধ করার জন্য চুলায় পানি গরম হতে দিয়ে পারুল খালাকে বলল, খালা, একটু কষ্ট করে মশলাগুলো কোথায় রাখা আছে একটু বলবে? উত্তরে তিনি বললেন গতকাল রাতেই তিনি সবকিছু তৈরি করে রেখেছিলেন। ফ্রিজ থেকে এক এক করে বাটা মশলা বের করে দিতে লাগলেন। তারপর হাতে হাতে দুজন মিলে একটু একটু করে সব গুছিয়ে নিতে লাগলেন। রান্নার সব কিছু গোছগাছ হয়ে গেলেই রাত আটা সেদ্ধ করে রুটি বানাতে বসে পড়ল। ততক্ষণে আরেক চুলায় গরুর মাংস কষিয়ে দিয়েছে সে। পারুল খালা রাতকে এত নিখুঁতভাবে গুছিয়ে কাজ করতে দেখে কিছুটা অবাক হলেন। ভেবেছিলেন এতটুকু মেয়ে হয়তো কিছুই পারবে না, কিন্তু রাতকে দক্ষ হাতে সব কিছু সামলাতে দেখে বুঝলেন পাকা রাঁধুনি এই মেয়ে। রাতের রুটিগুলো বেলা হয়ে গেলেই এক এক করে ভেজে নিতে বলল পারুল খালাকে। অপরদিকে গরুর মাংস কষাতে লাগলো রাত। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা এক এক করে উঠে পড়েছে। রানু বেগম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রান্নাঘরে ঢুকে বিস্ময় ফুটে উঠল তার চোখে মুখে। রাতকে কোমরে ওড়না বেঁধে এভাবে কাজ করতে দেখে বেশ অবাক হলেন তিনি, সাথে কিছুটা খুশিও হলেন। কাছে গিয়ে রাতের ঘেমে থাকা মুখে হাত বুলিয়ে বললেন, তোকে এসব কাজ কে করতে বলেছে? হ্যাঁ, দেখি সরে যা এখান থেকে। দেখ তো কি অবস্থা করেছিস নিজের, ঘেমে কি অবস্থা হয়েছে। যা এখন গিয়ে ওদের সবাইকে এক এক করে ঘুম থেকে গিয়ে টেনে তোল, গিয়ে বাকি রান্না আমি দেখছি। রাত না করল, কিন্তু রানু বেগম তা শুনলেন না। রাতকে গিয়ে যা বলেছেন তা করতে বললেন। রাতও বাধ্য মেয়ের মতো উঠে গেল উপরে। রাত ধীর কদমে এগিয়ে গেল শুভ্রার রুমের দিকে। শুভ্রা এবং মৃদুকে ঘুম থেকে উঠানোর উদ্দেশ্যে পা বাড়ালো রুমে রাত। তখনই চিত্রাকে নিয়ে তাদের কথোপকথন কানে আসতেই থমকে দাঁড়িয়ে পড়ল রাত। তখনই মৃদু হেসে আবার বলে উঠল, চিত্রার বাড়াবাড়ি কিছু করার সাহস নেই। রুদ্র ভাইয়াকে বেচারি যা ভয় পায়। শুভ্র ফোনে চোখ জোড়া রাখা অবস্থায় উত্তর দিল, আরে আমি তো অপেক্ষায় আছি যে কখন ফ্রিতে চিত্রা হরিণ আমাদের তার মহাচিত্র দৃশ্য দেখাবে আর আমরা বিনোদন নিব। শুভ্রার কথা শুনে হো হো করে হেসে ফেলল মৃদু। রাতের কৌতূহল হতে লাগলো চিত্রাকে নিয়ে। মেয়েটা এমন চুপচাপ নাকি অন্য কোনো কারণ আছে?
এভাবে ভাবতে ভাবতেই রুমে ঢুকলো রাত। তাদের কথার মাঝে রাতকে আসতে দেখে দুজনেই উঠে বসলো। রাত তাদের দিকে এগিয়ে গিয়ে নরম হেসে বলল, ও তোমরা উঠে গেছো? আমি তোমাদের ডাকতে এসেছিলাম। নিচে মা তোমাদের সকালের নাস্তা করতে ডাকছেন। শুভ্র ফোন রেখে রাতের দিকে এগিয়ে এসে বলে, উঠে গেছি আমরা, কিন্তু আপনি এত জলদি উঠে গেছেন কিভাবে? আজ না আপনার দেরিতে ওঠার কথা। তা ভাইয়ার কি খবর? তোমার জামাইকে এখনো ঘুম? কথাটা বলে চোখ টিপ দিয়ে মুচকি মুচকি হেসে দুলতে দুলতে হালকা গুঁতো দিল শুভ্রা রাতকে। মৃদু রাতের দিকে তাকিয়ে তার ভ্রু নাচিয়ে ইশারা করতে থাকলো। বেচারি রাত তাদের কথার মাথা মুড়ো